আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে স্বাগতম আজকে সন্ধ্যায় প্রত্যাবর্তন ব্যাচের ক্লাসে। আজকে আমরা জিওগ্রাফি ক্লাস করব। জিওগ্রাফির প্রথম পত্রের ষষ্ঠ ও সপ্তম অধ্যায় জলবায়ু অঞ্চল ও জলবায়ু পরিবর্তন, এটা হচ্ছে ষষ্ঠ চ্যাপ্টার, এবং সপ্তমে যেটা আছে বাড়িমণ্ডল। তো দেখো যে জলবায়ু অঞ্চল ও পরিবর্তন, জলবায়ু অঞ্চল ও জলবায়ু পরিবর্তন এর মধ্য থেকে যে জায়গাটা থেকে তোমার কোশ্চেন হবে এইচএসসিতে, সেটা হচ্ছে কোন অঞ্চলের জলবায়ুর ধরন কেমন। যেমন আমরা দেখি যে বাংলাদেশ একটা অঞ্চলে অবস্থিত, এখানকার জলবায়ু একরকম। আবার আমি যদি দেখি যে হচ্ছে তোমার ভূমধ্যসাগরীয় অঞ্চলে যে দেশগুলো আছে তাদের জলবায়ু হচ্ছে আরেক রকম। আবার নিরক্ষীয় অঞ্চলে যে দেশগুলো আছে যেমন মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ফিলিপাইন্স, এইসব দেশগুলোর জলবায়ু আরেক রকম। তো এই যে মেজর যে ক্লাসিফিকেশনগুলো আছে সারা বিশ্বের জলবায়ুর, এই জায়গা থেকে তোমাদের কোশ্চেনগুলো হয়ে থাকে। আর বাড়িমণ্ডল এটা বেশ ওয়াইড একটা চ্যাপ্টার, এখান থেকে তোমাকে এমসিকিউ সিকিউ এর জন্য পুরাটাই পড়তে হবে। তো আশা করি ক্লাসটা খুব বেশি প্রোডাক্টিভ হবে তোমাদের এইচএসসি পরীক্ষার প্রিপারেশনের জন্য। তোমরা যে যেখান থেকে যুক্ত হচ্ছ, প্রত্যাশা করবো যে শেষ পর্যন্ত তোমরা ক্লাসে থাকবে, এবং তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে কে কোত্থেকে যুক্ত হচ্ছ, এবং বন্ধুদেরকে মেনশন দিবে। নিজেদের ওয়ালে ক্লাসটা শেয়ার দিলে পরবর্তীতে তোমরা দেখতে পাবে। বন্ধুরা অবশ্যই তোমাদের সাথে যারা কানেক্টেড আছে ফেসবুকে, সবাই মোটামুটি থাকে ফ্রেন্ডরা কানেক্টেড, তারাও ক্লাসটা দেখতে পাবে। তো আমি একটু দেখার চেষ্টা করি যে হচ্ছে আসলে তোমরা কেমন কতজন আছো ক্লাসে। 24-25 জন এর মধ্যে যুক্ত হয়েছে। আশা করবো যে তোমরা অবশ্যই থাকবে এবং বন্ধুদেরকে মেনশন দিয়ে দিও, ঠিক আছে? আর ক্লাস খুব বেশি লং হবে না, কারণ তোমাদের যেহেতু পরীক্ষা চলে আসতেছে, অল্প সময়ের মধ্যে সবচেয়ে প্রোডাক্টিভ লেখাপড়া যেটা করা যায় আমরা সেটাই করার ট্রাই করব। তো প্রথমে আমরা পড়বো, দেখো, জলবায়ু অঞ্চল ও জলবায়ু পরিবর্তন। তো জলবায়ু পরিবর্তন কি আমরা অনেক ছোটবেলায় পড়েছি না, যে আবহাওয়া কি, জলবায়ু কি, আবহাওয়ার পরিবর্তন কি, জলবায়ুর পরিবর্তন কি, এগুলো ছোটবেলা থেকে আমরা পড়েছি। তো বিষয়টা আমাদের কাছে বোঝা সহজ, যে আমরা জানি কি যে কোনো স্থানের সাধারণত স্বল্প সময়ের 1 থেকে 7 দিনের তোমার আবহাওয়ার যে উপাদানগুলো আছে, যেমন বায়ুতাপ, বায়ুচাপ, বায়ুর আর্দ্রতা, বৃষ্টিপাত, এগুলোর যে পরিবর্তন সেটাকে আমরা বলি আবহাওয়ার পরিবর্তন, ঠিক আছে? যেমন দেখো যে আজ থেকে 2 দিন আগে টেম্পারেচার ছিল অনেক বেশি, প্রচুর রোদ ছিল, ঠিক আছে? বাট আজকে গতকাল আকাশ অনেকটা মেঘলা, বৃষ্টি হচ্ছে, তার মানে বায়ুর তাপ কমে গেছে, বায়ুর চাপ এটাও কমে গেছে, ঠিক আছে? বায়ুর আর্দ্রতা বেড়ে গেছে, বৃষ্টিপাত বেড়ে গেছে, বায়ু প্রবাহ বেড়ে গেছে। তো এই যে পরিবর্তন, এটা হচ্ছে আবহাওয়ার পরিবর্তন। আর জলবায়ুটা কি? জলবায়ু হচ্ছে একটা লং টাইমের, ধরো 30 বছর 40 বছরের আবহাওয়ার যে গড় অবস্থা, সেটা হচ্ছে জলবায়ু। আচ্ছা, তো এই জলবায়ু পরিবর্তনটা হচ্ছে মূলত এই ছোট ছোট আবহাওয়াগুলোর পরিবর্তন। যখন দীর্ঘদিন ধরে আবহাওয়া পরিবর্তন চলতে থাকে সেটাকে আমরা বলি যে জলবায়ু পরিবর্তন। এটা আমরা বুঝতে পারলাম। আর জলবায়ু অঞ্চলটা কি, আমি যেটা বললাম যে পৃথিবীর সব স্থানের জলবায়ু তো একই রকম না। সেটা কেমন, যে আমরা বাংলাদেশের যে অবস্থানটা, এই অবস্থানে জলবায়ু দেখি একরকম, ঠিক আছে? এটা বাংলাদেশ হচ্ছে উপক্রান্তীয় অঞ্চলের দেশ। আবার নিরক্ষীয় অঞ্চলের যে দেশগুলো আছে সেটা হচ্ছে আর এক রকম, ঠিক আছে? ভূমধ্যসাগর হচ্ছে আরেক রকম। এই তিনটা হচ্ছে মেজর জলবায়ু সারা পৃথিবীর। আমরা মেরু অঞ্চলের জলবায়ু তো জানি, এটা মোটামুটি মোরালেস সিমিলার থাকে সারা বছর, মেরু অঞ্চলটুকু বাদ দিলে সারা বিশ্বে আর এই 3 ধরনের মেজর জলবায়ু দেখা যায়। তো সেগুলো নিয়ে আমরা পড়বো, এবং জলবায়ু পরিবর্তন নিয়ে পড়বো এই চ্যাপ্টারে। তারপরের চ্যাপ্টারে গিয়ে আমরা বাড়িমণ্ডল পড়বো, যেটা একটু ওয়াইড চ্যাপ্টার। আচ্ছা, তো প্রথমে আমরা দেখি যে বলছে জলবায়ুর বৈশিষ্ট্য। তো এখন জলবায়ুর বৈশিষ্ট্যটা কি, বা জলবায়ুর বৈশিষ্ট্য বলতে আমরা কি বুঝি? তো জলবায়ু কি নিয়ে গঠিত? জলবায়ু নিশ্চয়ই আবহাওয়া নিয়ে গঠিত, তার কারণ আবহাওয়ার দীর্ঘদিনের গড় অবস্থায় হচ্ছে জলবায়ু। আচ্ছা, তো এখন যেহেতু বলতেছে জলবায়ুর বৈশিষ্ট্য এবং জলবায়ু নিজেই আবহাওয়া নিয়ে গঠিত, তার মানে জলবায়ুর বৈশিষ্ট্য এবং আবহাওয়ার বৈশিষ্ট্য মোরালেস সিমিলার, ঠিক আছে? আচ্ছা, তো আবহাওয়ার বৈশিষ্ট্য তোমাকে যদি জিজ্ঞাসা করে তাহলে তুমি কি কি বলবা? আবহাওয়ার উপাদানগুলোই তো তার বৈশিষ্ট্য, তাই না? তো তার মধ্যে প্রথমে যেটা আসে সেটা হচ্ছে বায়ুতাপ, ঠিক আছে? প্রথমে যেটা আসে সেটাকে আমরা কি বলি? বায়ুতাপ। তারপরে যেটা আসে সেটাকে আমরা বলি হচ্ছে বায়ুচাপ। তারপর হচ্ছে বায়ু প্রবাহ, 3 নম্বরে বায়ু প্রবাহ, 4 নম্বরে বায়ুর আর্দ্রতা, বায়ুর আর্দ্রতা, ঠিক আছে? আচ্ছা, এবং 5 নম্বরে বৃষ্টিপাত। এই 5টা হচ্ছে মূলত আবহাওয়ার বৈশিষ্ট্য বা আবহাওয়ার উপাদান, যে কোনো একটা বলতে পারো, এমন কোনো সমস্যা হবে না। এটাকে আমরা বলতে পারি হচ্ছে আবহাওয়ার বৈশিষ্ট্য, ঠিক আছে? আচ্ছা, এখন এর মধ্যে যে মেজরগুলো আছে বা যেগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ, সেগুলো নিয়েই গঠিত হয় জলবায়ুর বৈশিষ্ট্য। আর এইখানে যে 3টা আনা হয়েছে, বায়ুচাপ,
বায়ুর আর্দ্রতা এবং জলীয় বাষ্প এবং বায়ুর আর্দ্রতা, এটা তো সেম জিনিস, তাই না? সেম জিনিস। তাহলে জলবায়ুর ক্ষেত্রে যে বিষয়টা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বায়ু চাপ, আর তারপরে হচ্ছে বায়ুর আর্দ্রতা বা জলীয় বাষ্প, দুইটাই সেম। আচ্ছা, তাহলে এই যে আবহাওয়ার যে বৈশিষ্ট্যগুলো ছিল সেখান থেকে ডিডাক্ট করা হচ্ছে জলবায়ুর বৈশিষ্ট্য। তো এটা কি বুঝতে পারছো তোমরা যে জলবায়ুর বৈশিষ্ট্যটা কি? জলবায়ুর বৈশিষ্ট্য হচ্ছে আবহাওয়ার বৈশিষ্ট্যের যে মেজর উপাদানগুলো আছে এবং মেজর বৈশিষ্ট্যগুলো আছে সেগুলাই। আচ্ছা, তোমাদের কমেন্টগুলো একটু দেখার চেষ্টা করি। সানজিদ আক্তার মিম, তুমি হচ্ছে আশরাফিকে মেনশন দিয়েছো, ধন্যবাদ। জান্নাতুল মাওয়া, তোমাকেও ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে, এখন আমরা হচ্ছে জলবায়ুর শ্রেণী বিভাগ দেখব। শ্রেণী বানানটা এখানে একটু ভুল হয়েছে, আবার মূর্ধন্য হবে, মানে পুরাটাই ভুল হয়েছে শ্রেণী বানানটা। শ্রেণী বানান আমি এখানে লিখে দিচ্ছি শ্রেণী, হ্যাঁ শ্রেণী, এটা হচ্ছে শ্রেণী বানান। আচ্ছা, তো জলবায়ুর শ্রেণী বিভাগ এখানে দেখো বলছে যে আর্দ্র, শুষ্ক, নাতিশীতোষ্ণ, সমভাবাপন্ন, চরমভাবাপন্ন এবং সামুদ্রিক জলবায়ু। তো প্রথমে যেটা বলতেছে আর্দ্র, আর্দ্র শব্দের অর্থটা কি, মানে আর্দ্র কথাটা বললে আমরা কি বুঝি? তো আর্দ্র এই কথাটা বললে আমরা বুঝি ভেজা, তাই না? আর্দ্র শব্দটা বললে আমরা বুঝি ভেজা। তাহলে এই ভেজা জলবায়ু বা ভেজা আবহাওয়া এমন কিছু কি হয়? ডেফিনেটলি হয়। সেটা কেমন? যে অঞ্চলে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়, প্রচুর বৃষ্টিপাত হয়। নর্মালি ধরো যে নিরক্ষরেখার আশেপাশে যে দেশগুলো আছে, যেমন এশিয়ার কোন দেশগুলো নিরক্ষরেখার আশেপাশে অবস্থিত? এই যে কিছুক্ষণ আমি বলেছি, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন্স, এইসব যে দেশগুলো আছে এরা নিরক্ষরেখার কাছাকাছি অবস্থিত এশিয়া মহাদেশে। আবার আফ্রিকা মহাদেশের কথা যদি চিন্তা করি, তাহলে ওই যে তোমার নিরক্ষীয় গিনি, ইকুয়েডর, এইসব দেশগুলো হচ্ছে তোমার আফ্রিকা মহাদেশের নিরক্ষরেখার বরাবর অবস্থিত। আবার ল্যাটিন আমেরিকা মহাদেশের কিছু অঞ্চল আছে, যেমন ল্যাটিন আমেরিকার আমাজন নদীর নাম আমরা নিশ্চয়ই শুনেছি, ব্রাজিলে, শুধু ব্রাজিলে না অনেকগুলো দেশের মধ্যে দিয়ে গিয়েছে, বাট মেজর হচ্ছে ব্রাজিল। আচ্ছা, তো এই যে আমাজন নদীর যে অববাহিকা আছে এটা হচ্ছে মূলত নিরক্ষীয় অঞ্চলে, ঠিক আছে, যে কারণে আমাজন বনে প্রচুর বৃষ্টিপাত হয়, ঠিক আছে। এবং আমাজন বনের একটা অংশ, একটা বিশাল অংশ হচ্ছে সোয়াম ফরেস্ট। সোয়াম ফরেস্ট কি চিনো? সোয়াম ফরেস্ট হচ্ছে আমাদের যে সুন্দরবন আছে না, এই সুন্দরবনের মতো বনাঞ্চল, ঠিক আছে, যেটা কিনা তোমার সমুদ্রের পানি বা হচ্ছে নদীর পানি বা অন্য কোনো উৎসের পানি দ্বারা দিনের বা বছরের বা মাসের একটা নির্দিষ্ট সময় পানির নিচে থাকে, এটাকে বলা হয় সোয়াম ফরেস্ট, ঠিক আছে। আচ্ছা, তো এখন বাংলাতে বলে জলাঞ্চলের বন, ঠিক আছে, এমন। আচ্ছা, তো এই নিরক্ষীয় অঞ্চলে ল্যাটিন আমেরিকার এটা আছে, আফ্রিকাটা বললাম এবং এশিয়াটা বললাম, এই তিন মহাদেশই মূলত হচ্ছে নিরক্ষরেখা কভার করে। উত্তর আমেরিকার সাথে নিরক্ষরেখার কোনো সম্পর্ক নাই। আবার হচ্ছে তোমার ওশেনিয়া, অ্যান্টার্কটিকা, ওদের সাথেও নিরক্ষরেখার কোনো সম্পর্ক নাই। আচ্ছা, ইউরোপের সাথে তো ডেফিনেটলি নেই, ইউরোপ তো অনেক উপরের দিকে, মানে উত্তর অক্ষাংশের মহাদেশ। আচ্ছা, তাহলে এই যে নিরক্ষরেখা বরাবর কি হয় দেখো, আমি যদি একটা হচ্ছে তোমার পৃথিবীর ছোট্ট একটা গ্লোব আঁকার চেষ্টা করি, এইখানে ধরো এটা হচ্ছে পৃথিবী, ঠিক আছে। আচ্ছা, তো আমি ধরলাম যে এইটা হচ্ছে নিরক্ষরেখা 0 ডিগ্রি। আচ্ছা, তো এই 0 ডিগ্রির দুই পাশে, 0 ডিগ্রির দুই পাশে কতটুকু জায়গা? 5 থেকে 10 ডিগ্রি। ধরো যে উত্তর অক্ষাংশে 5 থেকে 10 ডিগ্রি এবং দক্ষিণ অক্ষাংশে 5 থেকে 10 ডিগ্রি, মানে নিরক্ষরেখার দুই পাশে, ঠিক আছে। লিখে রাখো, খাতা নিয়ে বসবা যখন ক্লাস করবা। মানে আমাদের মধ্যে টেন্ডেন্সি আছে যে অনলাইনে একটা ক্লাস দেখছি, শুয়ে শুয়ে দেখি না, কোনো সমস্যা নাই। হ্যাঁ, শুয়ে শুয়ে তুমি ডেফিনেটলি দেখতে পারো, বাট গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুমি যদি নোট করতে পারো একটু, এটা খুব বেশি ইম্পর্টেন্ট। আর তুমি যদি খুবই শ্রুতিধরো হও, যে শুনলেই মনে রাখতে পারি, তাহলে তো এটা সুবহানাল্লাহ, ঠিক আছে, মানে তোমার জন্য এটা খুব বেনিফিট হওয়ার মতো একটা জিনিস। আচ্ছা, দেখো, তো 5 থেকে 10 ডিগ্রি দুই দিকে, উত্তর অক্ষাংশে উপরের দিকে, নর্থ হচ্ছে উপর আর সাউথ হচ্ছে নিচ দিকে, 5 থেকে 10 ডিগ্রি পর্যন্ত এই অঞ্চলটাকে বলা হয় নিরক্ষীয় অঞ্চল। এবং তোমরা জানো নিরক্ষীয় অঞ্চলে কি হয়? নিরক্ষরেখা বরাবর সূর্য খারাপভাবে কিরণ দেয়। তোমাদেরকে একটা কথা জিজ্ঞাসা করি, যে এমন কোন রেখা পৃথিবীতে দেখছো কখনো যে এই রেখাটা দাগ টানা আছে পৃথিবীর উপর, এটা হচ্ছে নিরক্ষরেখা? এমন কোনো দাগ টানা কখনো দেখছো? বাংলাদেশের উপর দিয়ে যে কর্কট ক্রান্তি রেখা গেছে, 23.5 ডিগ্রি কর্কট ক্রান্তি রেখা, কখনো দেখছো এই রেখাটা কেমন দেখতে? হ্যাঁ, আবার হচ্ছে এই যে আমরা দেখি ফরিদপুরের ভাঙাতে কর্কট ক্রান্তি রেখা এবং অক্ষরেখা মিলিত হয়েছে, এটা কখনো দেখেছো? মানে মিলিত হওয়ার যে এমন দুই দিকে দুইটা লাইন চলে গেছে, এগুলো হচ্ছে কাল্পনিক রেখা, ঠিক আছে, এগুলা কাল্পনিক রেখা, এগুলো কখনো বাস্তবে দেখা যায় না। আচ্ছা, তো এই নিরক্ষরেখা বরাবর সূর্য খারাপভাবে কিরণ দেয়। তো সূর্য খারাপভাবে কিরণ দিলে কি ঘটবে তোমার ধারণা? তার মানে টেম্পারেচার নর্মালি একটু বেশি থাকবে সেইখানে। আচ্ছা, এবং নিরক্ষরেখার যে অবস্থানটা তুমি দেখবা যে এই বরাবর জলরাশি বেশি, সমুদ্র বেশি, নদী বেশি, জলরাশি বেশি, ভূভাগ কম। তার মানে প্রচুর জলরাশি, সূর্যের খারাপ তাপ এবং
টেম্পারেচারটা একটু বেশি, এতে কি হবে, প্রচুর জলীয় বাষ্প তৈরি হবে। তো যখন বেশি জলীয় বাষ্প তৈরি হবে তার মানে বেশি মেঘ তৈরি হবে, বেশি মেঘ মানে বেশি বৃষ্টি। তাহলে যেটা ঘটবে যে এই অঞ্চলের যে বাতাসটা আছে, বাতাসটা ভেজা হবে, বাতাসের জলীয় বাষ্প বেশি থাকবে, আর্দ্রতা বেশি থাকবে, বৃষ্টিপাত বেশি থাকবে, যে কারণে এই অঞ্চলের জলবায়ুকে বলা হয় আর্দ্র জলবায়ু। কি বুঝতে পারছো আর্দ্র জলবায়ুটা কি? কারো কোনো কোশ্চেন থাকলে ডেফিনেটলি তুমি কোশ্চেন করবা। আর হচ্ছে অন্য কোনো বিষয় জানার থাকলেও বলবা, জিওগ্রাফি রিলেটেড। আচ্ছা, ঠিক আছে। এবার আসে হচ্ছে কি শুষ্ক জলবায়ু। তাহলে আর্দ্রের বিপরীত হচ্ছে শুষ্ক। শুষ্ক শব্দের অর্থ কি? শুষ্ক মানে যেটা একদমই শুকনা আমরা বলি, তো এটা হচ্ছে শুষ্ক। তো কোন অঞ্চলে মূলত এমন থাকে যে বাতাসে জলীয়বাষ্প খুবই কম, জলীয়বাষ্প মোটেই নাই, এটা কোন অঞ্চলে? সাধারণত মরু অঞ্চল যেগুলো আছে, ঠিক আছে, এই অঞ্চলগুলোতে সাধারণত তোমার নাই, নদ নদী বা সামুদ্রিক অবস্থান তেমন একটা নাই, বা সূর্যের তাপ ঠিক মতোই আছে। তো যে কারণে যেটা হয় যে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ খুবই কমে যায়, এটা হচ্ছে তোমার শুষ্ক জলবায়ু। তারপর নাতিশীতোষ্ণ। হোয়াট ইজ নাতিশীতোষ্ণ? না শীত না উষ্ণ, সেটাকে আমরা বলি হচ্ছে নাতিশীতোষ্ণ, ঠিক আছে। আচ্ছা, তার মানে এটাকে যদি আমরা লিখি যে না শীত না উষ্ণ, ঠিক আছে, অর্থাৎ তুমি বাংলাদেশের জলবায়ুটা কল্পনা করো, এখানে টেম্পারেচার এতটা বেশি না যতটা বেশি একটা মরুভূমিতে, আবার এখানে টেম্পারেচার এতটা কম না যতটা কম একটা মেরু অঞ্চলের দেশে, ঠিক আছে। তার মানে বাংলাদেশের জলবায়ু হচ্ছে নাতিশীতোষ্ণ, না শীত না উষ্ণ, ঠিক আছে, মানে দুইটার মধ্যে একটা ব্যালেন্স থাকে টেম্পারেচারে। আচ্ছা, এবার আসে সমভাবাপন্ন। সমভাবাপন্ন কি? এটা হচ্ছে যে জলবায়ুতে গ্রীষ্ম বা বর্ষার তীব্রতা থাকে না। আমি এটা যদি চরমভাবাপন্নের সাথে একটু মিলিয়ে পড়ি তাহলে তোমরা বুঝতে পারবা সমভাবাপন্নের বিপরীত হচ্ছে চরমভাবাপন্ন। ধরো অস্ট্রেলিয়ার কথা তুমি কল্পনা করো, যে অস্ট্রেলিয়াতে যেটা হয় গ্রীষ্মকালে এত বেশি টেম্পারেচার থাকে যে অস্ট্রেলিয়ার বনাঞ্চলে দাবানল হয়। দাবানল বুঝো, যে বিশাল বনাঞ্চলে আগুন ধরে যায়, এটাকে বলা হয় কি দাবানল। এত বেশি টেম্পারেচার থাকে অস্ট্রেলিয়াতে। আবার শীতের সময় প্রচন্ড শীত। তার মানে তীব্র গ্রীষ্ম, তীব্র শীত, দুইটার মধ্যে একটা চরম অবস্থা, এটাকে বলে চরম ভাবাপন্ন জলবায়ু। আর যদি এমন না হয় যে শীতও তীব্র না, গ্রীষ্মও তীব্র না, যেমন বাংলাদেশের শীত কি অস্ট্রেলিয়ার শীতের মতো এত বেশি না, আবার বাংলাদেশের গ্রীষ্ম কি অস্ট্রেলিয়ার গ্রীষ্মের মতো এত তীব্র না। অস্ট্রেলিয়াতে তো 45 ডিগ্রি টেম্পারেচার নর্মালি থাকে গ্রীষ্মের সময়, 45 মানে কিন্তু হিউজ, মানে আমরা তো নর্মালি হচ্ছে কি 40 হইলেই আমাদের অবস্থা মানে খুবই করুণ হয়ে যায়। 45 মানে অনেক টেম্পারেচার, অনেক মানে অনেক, তুমি যদি রাস্তাতে বের হও যেন মুখ পুড়ে যাবে এমন অবস্থা। আচ্ছা, তো এই চরম ভাবাপন্ন হচ্ছে শীত এবং গ্রীষ্ম দুইটারই একটা চরম ভাব থাকে, আর সমভাবাপন্ন দুইটার কোনোটারই চরম ভাব থাকে না। তারপরে আসে হচ্ছে সামুদ্রিক জলবায়ু। সমুদ্র তীরের যে দেশগুলো আছে সেখানে যেটা ঘটে যে সমুদ্র উত্থিত প্রচুর পরিমাণে জলীয় বাষ্প এই দেশগুলোতে প্রবেশ করে, সেটাকে বলে সামুদ্রিক জলবায়ু, ঠিক আছে। আচ্ছা, এবার বিজ্ঞানী কোপেন জলবায়ুকে শ্রেণীবিভাগ করেছেন 5 ভাগে, এবং তোমরা যাতে খুব সহজে মনে রাখতে পারো এর জন্য তিনি নাম দিয়েছেন ABCDE, মানে তিনি কোনো স্পেশাল নামকরণ করেন নাই, জাস্ট ইংরেজি যে বর্ণমালা আছে ইংরেজি বর্ণমালার প্রথম 5টা বর্ণের মাধ্যমে তিনি নামকরণটা করে দিয়েছেন, তোমরা যাতে সহজে মনে রাখতে পারো, ঠিক আছে। আচ্ছা, ক্লাসে কে কে আছো, কি কি কোশ্চেন করছো? পুষ্পা খাতুন আমাদের নিয়মিত শিক্ষার্থী, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, নাতিশীতোষ্ণ সমভাবাপন্নটা কি সেম? না, নাতিশীতোষ্ণ সমভাবাপন্ন সেম না, অলমোস্ট সিমিলার। সমভাবাপন্ন যেটা হয়, নাতিশীতোষ্ণটা আগে বোঝায়, নাতিশীতোষ্ণ হচ্ছে বছরের কোনো সময় তোমার হচ্ছে মানে মেজর চেঞ্জ হয় না আবহাওয়ার মধ্যে, ঠিক আছে। আর সমভাবাপন্নে যেটা হয় মেজর চেঞ্জ হয় কিন্তু তীব্র আকারে হয় না, এটা হচ্ছে বেসিক পার্থক্য, ঠিক আছে। মানে নাতিশীতোষ্ণ মানে সবসময় কাছাকাছি, যেমন বাংলাদেশে মানে দুইটাই রিলেট করা যায় বাংলাদেশের সাথে, মানে বাংলাদেশ হচ্ছে এই দুইটার মাঝামাঝি। যেমন ধরো যে আমি সহজে তোমাদেরকে বোঝাই, ধরো এমন একটা দেশ যেখানে সারা বছরের সর্বনিম্ন তাপমাত্রা হচ্ছে 22, সর্বোচ্চ তাপমাত্রা হচ্ছে 28, এটা হচ্ছে তোমার একটা নাতিশীতোষ্ণ দেশ। আর সমভাবাপন্নটা কি? সমভাবাপন্ন হচ্ছে না, সরি আমি এটা ভুল বললাম, এটা হচ্ছে তোমার সমভাবাপন্ন যে কোনোটারই তীব্রতা নাই, শীতেরও তীব্রতা নাই, গ্রীষ্মের তীব্রতা নাই। আর নাতিশীতোষ্ণ হচ্ছে যে মোটামুটি একই, ধরো যে 25-26 একই জায়গাতেই থাকে, মানে শীতেও আসে না, গ্রীষ্মও আসে না, মাঝামাঝি, এটা হচ্ছে সমভাবাপন্ন এমন দেশ, ঠিক আছে। আচ্ছা, তো তিনি যে 5টা ভাগে ভাগ করেছে সেটা হচ্ছে শীতল ঋতুবিহীন
উষ্ণমণ্ডলীয় বৃষ্টিবহুল জলবায়ু, শীতল ঋতুবিহীন, তার মানে কোনো শীতকাল আসে না, সারা বছরই থাকে উষ্ণ, এবং তার সাথে হয় প্রচুর বৃষ্টিপাত, এমন কিছু অঞ্চল পৃথিবীতে আছে। যেটা হচ্ছে ওই যে নিরক্ষীয় অঞ্চলের দেশ, এখানে নর্মালি কখনো শীতকাল আসে না, নিরক্ষীয় অঞ্চলে কখনো শীতকাল আসে না, সারা বছরই হচ্ছে উষ্ণ থাকে, টেম্পারেচার বেশি থাকে এবং প্রচুর বৃষ্টিপাত হয়। ঠিক আছে, তার মানে এটাকে আমরা লিখতে পারি কি, এটাকে আমরা লিখতে পারি সেই নিরক্ষীয় অঞ্চলের জলবায়ু। ঠিক আছে, এটা হচ্ছে নিরক্ষীয় অঞ্চলের জলবায়ু। আমার এখানে হাত পড়ে একটু লেখাটা ভুলে গেছে। আচ্ছা, এটা হচ্ছে নিরক্ষীয় অঞ্চলের জলবায়ু, এটা দেওয়া লাগবে না। আচ্ছা দেখো, তারপরে বলতেছে শুষ্ক জলবায়ু, এখানে বৃষ্টিপাতও নাই। যেমন ধরো যে আফ্রিকার সাব সাহারা অঞ্চল, চীনের গোবি মরুভূমি অঞ্চল, এগুলা বিশাল মরুভূমি, শুষ্ক জায়গা, কোনো বৃষ্টিপাত নাই, শীতকালে তো কোনো কথাই আসে না। তার মানে মরু অঞ্চলের জলবায়ু হচ্ছে, এখানে কোপেন যে বি নামে নামকরণ করেছেন শুষ্ক জলবায়ু, এটা হচ্ছে মরু অঞ্চলের জলবায়ু। 3 নম্বরে বলতেছে মৃদু শীত সম্পন্ন মধ্য অক্ষাংশের বৃষ্টিবহুল জলবায়ু। মৃদু শীত সম্পন্ন, শীত মৃদু, ধর বাংলাদেশের মতো, টেম্পারেচার 17-18, এগুলা কিন্তু তোমার মৃদু শীত বলা হয়। আমরা যদিও এই শীতে কাঁপাকাঁপি হয় আমাদের, বাট এটা এতটা শীত না। আচ্ছা, মধ্য অক্ষাংশ কোনটা? নিরক্ষরেখার আশেপাশে যেগুলো আছে, বাংলাদেশও কিন্তু নিরক্ষরেখার আশেপাশে। বাংলাদেশের অবস্থানটা কোথায়? বাংলাদেশের অবস্থান হচ্ছে 20 ডিগ্রি 34 মিনিট উত্তর অক্ষাংশ থেকে 26 ডিগ্রি 38 মিনিট উত্তর অক্ষাংশ, তাই না? আচ্ছা, এটা হচ্ছে বাংলাদেশের অবস্থান। তো নিরক্ষ থেকে এটা কি খুব বেশি দূরে? নিরক্ষ মানে জিরো থেকে খুব বেশি দূরে এটা না, খুব বেশি কিন্তু দূরে না। তার মানে বাংলাদেশের যে জলবায়ু, এটা হচ্ছে মৃদু শীত সম্পন্ন মধ্য অক্ষাংশের। ঠিক আছে, মধ্য অক্ষাংশের বৃষ্টি বহুল, এটা বানানটা ভুল হয়েছে, বৃষ্টি বহুল জলবায়ু। তার মানে বাংলাদেশের যে জলবায়ু, এইটাকে রিলেট করতে পারো তুমি এখানে সি এর সাথে। তার মানে এটা হচ্ছে বাংলাদেশের জলবায়ু। ঠিক আছে, তার মানে বাংলাদেশে কোন ধরনের জলবায়ু? বাংলাদেশে হচ্ছে তোমার এই যে এইখানে যেটা দেখেছিলাম না, বাংলাদেশ হচ্ছে নাতিশীতোষ্ণ জলবায়ু, অর্থাৎ এইটা হচ্ছে ঠিক তেমন মৃদু শীত। ঠিক আছে, গ্রীষ্ম বেশি না এমন। তীব্র শীত সম্পন্ন মধ্য অক্ষাংশের বৃষ্টিবহুল জলবায়ু। আবার এই বাংলাদেশের মতো অক্ষাংশে অবস্থিত কিছু দেশ আছে যেখানে শীতের তীব্রতা আবার অনেক বেশি এবং একই সাথে বৃষ্টিও বেশি হয়। ঠিক আছে, আর সর্বশেষ যেটা, সেটা হচ্ছে উষ্ণ ঋতুবিহীন, মানে কখনোই গ্রীষ্মকাল আসে না, মেরু জলবায়ু, সব সময় বরফ ঢাকা মেরু অঞ্চল। তার মানে এইটার ঠিক উল্টা, এইটার ঠিক উল্টা, এই 1 নম্বরটার উল্টা হচ্ছে সর্বশেষটা। ঠিক আছে, আচ্ছা বোঝাই, দেখো এর উল্টা হচ্ছে ই, বি এর উল্টা হচ্ছে ডি, এবং সি হচ্ছে মাঝামাঝি বাংলাদেশের মতো নাতিশীতোষ্ণ অঞ্চল। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে উষ্ণ ঋতুবিহীন মেরু জলবায়ু। যেমন দেখো উত্তর ইউরোপের যে দেশগুলো আছে, উত্তর আমেরিকার যে দেশগুলো আছে, উত্তর আমেরিকার মানে ওই একদম উপরের যে অংশটুকু, কানাডার যে হচ্ছে কুইবেক অঞ্চল, এই অঞ্চলগুলো। ঠিক আছে, আবার তোমার ইউরোপের মধ্যে যে আইসল্যান্ড, গ্রিনল্যান্ড, তারপর হচ্ছে নরওয়ে, এইসব যে অঞ্চলগুলো, এইসব অঞ্চলেও তোমার সারা বছরই মোটামুটি এমন জলবায়ু দেখা যায়। ঠিক আছে, বাট ইউএসএতে কিন্তু একটু ডিফারেন্ট। তোমরা কেউ আবার এটাকে ইউএসএ কে রিলেট করো না। ইউএসএ এর পুরো অঞ্চল জুড়ে কিন্তু বরফ বা তুষারপাত হয় না। ইউএসএ এর অনেক জায়গা আছে বাংলাদেশের মতো সিমিলার, জাস্ট বাংলাদেশই মনে হবে তোমাকে, এটা একদম বাংলাদেশের মতো। ঠিক আছে, আচ্ছা, আবার অনেক অঞ্চল আছে মরুভূমি, মনে হবে আমি আফ্রিকা মহাদেশে আছি। আবার কিছু অঞ্চল আছে তুষার ঢাকা, যেটা মনে হবে যে এটা মনে হয় তাহলে ইউএসএ। তো ইউএসএ একটা ভার্সেটাইল কান্ট্রি, এটা বিভিন্ন রকম মনে হতে পারে। তো ইউএসএর সাথে রিলেট করবা না, অন্যগুলোর সাথে রিলেট করবা, ইউএসএ তো সব রকম আছে। আচ্ছা, এবার সারা বিশ্বের যে মেজর জলবায়ুগুলা তোমাদেরকে বলেছি, মেজর জলবায়ু হচ্ছে 3টা: নিরক্ষীয় অঞ্চল, ভূমধ্যসাগরীয় অঞ্চল, আর একটা হচ্ছে মৌসুমী জলবায়ু। এই 3টা হচ্ছে মেজর, এইটাই পরীক্ষাতে তোমাদের আসবে। ঠিক আছে, সেটা কিভাবে আসবে আমি তোমাদেরকে বলি। দেখো, বলবে যে নাতাশা গত জানুয়ারির ছুটিতে ইউরোপের একটি দেশে ভ্রমণে গিয়েছিল। গিয়ে সে দেখলো যে জানুয়ারিতে বাংলাদেশে শীতকাল থাকলেও তার ভ্রমণকৃত দেশে তখন গ্রীষ্মকাল, এবং একই সাথে সেখানে বৃষ্টিপাত হচ্ছে। ঠিক আছে, এভাবে তোমার একটা উদ্দীপক সাজিয়ে দিল। গ নম্বরে তোমাকে কোশ্চেন করবে নাতাশার ভ্রমণকৃত অঞ্চলটি কোন জলবায়ুর অন্তর্গত। এটা হচ্ছে তোমার গ নম্বরের কোশ্চেন। বলবে চিত্র সহ ব্যাখ্যা করো, বা চিত্র বাদেও ব্যাখ্যা করতে বলতে পারে। আচ্ছা, ঘ নম্বরে তোমাকে কোশ্চেন করবে যে নাতাশার ভ্রমণকৃত জলবায়ুর সাথে নিরক্ষীয় অঞ্চলের জলবায়ুর পার্থক্য কি, বা বাংলাদেশের জলবায়ুর পার্থক্য কি।
এটা তোমার করবে ঘ নম্বরের কোশ্চেন। এবং বিলিভ মি, এমন কোশ্চেন তোমার এসএসসি পরীক্ষাতে আসবেই, জাস্ট বিলিভ মি, আসবেই, ঠিক আছে। এবং নিরক্ষীয় অঞ্চলের জলবায়ুর বৈশিষ্ট্য কি, বাংলাদেশের যে মৌসুমী জলবায়ু তার বৈশিষ্ট্য কি, ভূমধ্যসাগরীয় অঞ্চলের জলবায়ুর বৈশিষ্ট্য কি, এখান থেকে এমসিকিউ আসবেই। এখন তুমি বিশ্বাস করলে পড়বা, বিশ্বাস না করলে তাও পড়বা, ঠিক আছে, কারণ এটা আসবেই। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে এখান থেকে? কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, কোনো কোশ্চেন নাই। কোশ্চেন থাকলে ডেফিনেটলি এখানে তুমি জিজ্ঞাসা করতে পারো। আচ্ছা, এখন বলতেছে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল। তো যেটা তোমাদেরকে কিছুক্ষণ আগে আমি দেখিয়েছি একটা চিত্রের মাধ্যমে, যে পৃথিবীর নিরক্ষ রেখা হতে উভয় অক্ষে 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি অক্ষাংশের মধ্যে প্রায় 965 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত অঞ্চলকে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল বলে। সেটা তোমাদের একটা চিত্রের মাধ্যমে কিছুক্ষণ আগে যেটা দেখাইলাম, সেটা আমি আবারও একটু অঙ্কন করে দেখাই। তোমরা যারা ওই অংশে ক্লাসে ছিলে না, ধরো এটা হচ্ছে পৃথিবী, আমি জাস্ট ইমাজিন করলাম পৃথিবী হলে এর ঠিক মাঝ বরাবর দেখবা, মানচিত্র দেখবা, মাঝ বরাবর একটা রেখা দিয়ে 0 ডিগ্রি দেওয়া আছে, এটাই হচ্ছে নিরক্ষ রেখা। এই নিরক্ষ রেখা দুই পাশ বলতে আমি কি বোঝাচ্ছি, মানচিত্রের উপরের দিক থাকে হচ্ছে নর্থ, নিচ দিক হচ্ছে সাউথ। আচ্ছা, তো এটা আমি সাউথ ধরতেছি, এটা হচ্ছে নর্থ ধরতেছি। তো নর্থ সাউথে এই দিকেও 5 থেকে 10 ডিগ্রি, উপর দিকেও 5 থেকে 10 ডিগ্রি, এই যে অঞ্চলটা যার বিস্তৃতি প্রায় 965 কিলোমিটার, এটাকে বলা হয় নিরক্ষীয় জলবায়ু অঞ্চল। কোন কোন অঞ্চল আমি কিছুক্ষণ আগে যেটা বলেছি সেটা এখানে দেখবা লেখা আছে। তো এখানে তুমি আসলে মার্ক করবা, বুঝছো, যে যেগুলো আমি তোমাকে এই চিত্রে দেখাইলাম, যে 5 থেকে 10 ডিগ্রি পর্যন্ত উভয় অক্ষাংশে 965 কিলোমিটার পর্যন্ত বিস্তৃতি। আচ্ছা, দক্ষিণ আমেরিকার আমাজন নদীর অববাহিকা, ক্লাসে যারা প্রথম থেকে ছিল এটা বলেছি না, যে আমাজন নদীর অববাহিকা জুড়ে নিরক্ষ রেখায় অবস্থিত। আচ্ছা, ব্রাজিলের উত্তরাংশের বিস্তীর্ণ অঞ্চল, গায়ানার উপকূলভাগ, ভেনেজুয়েলার অংশবিশেষ, কলম্বিয়ার দক্ষিণাংশ, পেরুর উত্তরাংশ এবং ইকুয়েডর। তাহলে এই পর্যন্ত দক্ষিণ আমেরিকা মহাদেশ, ঠিক আছে। তাহলে দক্ষিণ আমেরিকা মহাদেশের যদি কিছু না মনে রাখতে পারো, অ্যাটলিস্ট আমাজন নদীর অববাহিকা এটা মনে রাখবা। আর আমাজন নদীর অববাহিকা মনে রাখলে তোমার ব্রাজিলের উত্তরাংশ মাথায় চলে আসবে, কারণ আমাজন নদীর মেজরিটি হচ্ছে ব্রাজিলে, ঠিক আছে। আচ্ছা, তারপরে বাকি অংশ তুমি যদি লিখতে পারো ভালো, যদি না মনে থাকে তাহলে তো কিছু করার নেই, বাট তুমি একটু চেষ্টা করো মনে রাখার। আফ্রিকা মহাদেশে আসলে কঙ্গো নদীর অববাহিকা ও গিনি উপকূল, ঠিক আছে। এই দুইটা অ্যাটলিস্ট মনে রাখবা, কঙ্গো নদীর অববাহিকা এবং গিনি উপকূল। তার সাথে হচ্ছে এই গিনি উপকূলটা তুমি সহজে আমি বলি, এই গিনি বলতে তোমার হচ্ছে নিরক্ষীয় গিনিকে বোঝাচ্ছে। তোমার নিরক্ষীয় গিনি দেশটার নামই হচ্ছে নিরক্ষীয় গিনি, তার কারণ হচ্ছে নিরক্ষ রেখার উপর দিয়ে গিয়েছে, এই কারণে দেশটাকে বলা হয় নিরক্ষীয় গিনি। বুঝতে পারছো? তাহলে কঙ্গো নদীর অববাহিকা, নিরক্ষীয় গিনি, তারপর হচ্ছে ইকুয়েডর, আরেকটা দেশের নাম অবশ্যই মনে রাখবা, ইকুয়েডর। ইকুয়েডর তো দক্ষিণ আমেরিকার মধ্যে দেওয়া হয়েছে। ইকুয়েডর, এই ইকুয়েডর দেশের নামকরণ কেন করা হয়েছে জানো? এই নিরক্ষরেখার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ইকুয়েটর লাইন, ইকুয়েটর লাইন, ঠিক আছে, নিরক্ষ রেখা। তো ইকুয়েটর শব্দের অর্থ হচ্ছে নিরক্ষ। তো এই দেশটার উপর দিয়ে যেহেতু গেছে তোমার ইকুয়েটর লাইন, এই দেশটার নামকরণ করা হয়েছে ইকুয়েডর। আবার এই যে নিরক্ষীয় গিনি, এটার নাম হচ্ছে ইকুয়েটরাল গিনি, ঠিক আছে, মানে এর উপর দিয়ে ইকুয়েটর রেখা গিয়েছে, এই কারণে এটাকে বলা হয় ইকুয়েটরাল গিনি, ঠিক আছে। আচ্ছা, আর এশিয়া মহাদেশের মধ্যে সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপিন্স, শ্রীলঙ্কা, এই সব দেশগুলা, ঠিক আছে, যেগুলোকে বলা হয় দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ, এক্সেপ্ট শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা দক্ষিণ এশিয়ার দেশ, বাকি যেগুলো আছে সবই দেখা হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ। এর সাথে তুমি থাইল্যান্ডকে অ্যাড করে নিতে পারো, থাইল্যান্ড আছে, ভিয়েতনাম আছে, ঠিক আছে, ভিয়েতনামের নাম এখানে দেওয়া নাই, ভিয়েতনাম আছে, এইসব দেশগুলো। আচ্ছা, তার মানে এটা হচ্ছে তোমার নিরক্ষীয় জলবায়ু অঞ্চল। জাস্ট অঞ্চলটাকে চিনো, বৈশিষ্ট্য আমরা দেখবো। আচ্ছা, এবার আসে ভূমধ্যসাগরীয় জলবায়ু। ভূমধ্যসাগরের নাম তোমরা শুনেছো, বা ভূমধ্যসাগরের ছবি তোমরা দেখেছো মানচিত্রে। কোথায় বলো তো? ভূমধ্যসাগরের অবস্থান হচ্ছে এশিয়া, ইউরোপ এবং আফ্রিকা মহাদেশের মাঝে। মানচিত্র কিংবা তোমরা জিওগ্রাফি পড়তে গেলে মানচিত্র হচ্ছে তার বাইবেল, ঠিক আছে। জিওগ্রাফি পড়তে গেলে মানচিত্র হচ্ছে তার বাইবেল। মানচিত্র তোমাকে কিনতেই হবে, মানে এটা কোনো মাপ নাই। এবং মানচিত্র রাখবা হচ্ছে তোমার যে পড়ার টেবিল আছে বা পড়ার যে স্থানটা তোমার আছে বাসায়, তার সবচেয়ে ভিজিবল জায়গাতে, ঠিক আছে, সবচেয়ে ভিজিবল জায়গাটা, মানে যেখান তুমি চেয়ারে বসলে বা তুমি যেখানে বসেই পড়ো না কেন, যাতে উঠে মানচিত্র না দেখতে হয়,
ওখানে বসেই যাতে তুমি দেখতে পাও। আমি যখন পড়তাম তোমাদের মতো ইন্টারমিডিয়েটে, মানে আমার হচ্ছে যে টেবিলটা ছিল ডেস্ক টেবিল না, ফ্ল্যাট টেবিল, ঠিক আছে? তো ফ্ল্যাট টেবিল, সামনে বই টই থাকতো, তো একদম ফ্ল্যাট টেবিলের সামনেই ছিল সারা বিশ্বের মানচিত্র, এবং ডান দিকের ওয়ালে ছিল হচ্ছে ডান দিকের ওয়ালটাতে বাংলাদেশের মানচিত্র, আর স্ট্রেইট যা আমি একদম তাকাইলেই দেখতে পাই, ঠিক আছে, এটা ছিল পৃথিবীর মানচিত্র। কারণ তোমাকে বাংলাদেশের মানচিত্র খুব বেশি দেখতে হবে না, কম দেখলেই হবে, পৃথিবীর মানচিত্রটাকে তোমাকে সবচেয়ে বেশি দেখতে হবে। তো এই কারণে আমি একদম স্ট্রেইট রেখেছিলাম ওটা। বুঝতে পারছো তাহলে পৃথিবীর মানচিত্রের গুরুত্ব অপরিসীম। তুমি এইসব বিষয়গুলো যখন মানচিত্র দেখে দেখে পড়বা, ইকুয়েটর লাইন তুমি যখন দেখবা, নিরক্ষরেখা, তখন দেখতে পাবা যে কোন দেশের অবস্থান কোথায়, সহজে বুঝতে পারবা। আচ্ছা, আবার তুমি যখন ভূমধ্যসাগরের অবস্থানটা দেখবা যে এটা এশিয়া, ইউরোপ, আফ্রিকা, তিন দেশের মাঝে অবস্থিত, তিন মহাদেশের মাঝে অবস্থিত, তখন তুমি বুঝতে পারবা যে আসলে এই মহাদেশের, এই মহাসাগরের তীরে যে দেশগুলো আছে, নিশ্চয়ই সেই দেশগুলোতেই ভূমধ্যসাগরীয় জলবায়ু বিরাজ করে, ঠিক আছে? তো এখানে কি বলতেছে দেখো, মহাদেশীয় ভূভাগের পশ্চিম প্রান্তে যে জলবায়ু দেখা যায় তাকে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল বলে। মহাদেশীয় ভূভাগের পশ্চিম প্রান্তে 30 থেকে 40 ডিগ্রি উত্তর অক্ষাংশের মধ্যবর্তী স্থানে যে জলবায়ু দেখা যায় তাকে ভূমধ্যসাগরীয় জলবায়ু বলে। এখানে কিন্তু উত্তর ও দক্ষিণ দুই অক্ষাংশ বলে নাই, শুধুমাত্র উত্তর, শুধুমাত্র উত্তর অক্ষাংশ, এখানে দক্ষিণ অক্ষাংশের কোনো সম্পর্কই নাই, শুধুমাত্র উত্তর অক্ষাংশ। মানচিত্র দেখবা বাসায়, তাকাবা যে কোন জায়গাতে এসে এশিয়া, ইউরোপ এবং আফ্রিকা মিলিত হয়েছে, সেখানে দেখবে একটা সাগর আছে, এটার নাম হচ্ছে ভূমধ্য সাগর। যেহেতু এর চারিদিকে যেহেতু ভূমি বা ল্যান্ড, এই কারণে এটাকে বলা হয় ভূমধ্য সাগর, ভূমির মধ্যে সাগর, ইংলিশে বলা হয় মেডিটেরিয়ান সি, ঠিক আছে? এবং এর দুই দিকে দুইটা প্রণালী আছে যেটা দিয়ে তারা হচ্ছে মহাসাগরের সাথে কানেক্টেড, ঠিক আছে? একদিকে জিব্রাল্টার প্রণালী যেটা ইউরোপ থেকে আফ্রিকাকে বিচ্ছিন্ন করেছে, এইদিকে হচ্ছে তোমার এই যে মিশরের হরমুজ বলতেছি, সরি, মিশরের প্রণালীটা আমি হঠাৎ করে নাম ভুলে গেলাম, ঠিক আছে? মিশরের সুয়েজ খাল, সরি, এর মনে পড়ছে সুয়েজ খাল, ঠিক আছে? একদিকে হচ্ছে সুয়েজ খাল আর একদিকে হচ্ছে জিব্রাল্টার প্রণালী। আচ্ছা, তাহলে এখন তুমি বুঝতে পারতেছো ভূমধ্যসাগরের অবস্থানটা কোথায়, এবং এটা যেহেতু তিন মহাদেশের সংযোগস্থলে, তার মানে এই ধরনের জলবায়ু তিন মহাদেশে দেখা যায়। এখানে বলতেছে যে ভূমধ্যসাগরের তীরবর্তী দেশগুলো নিয়ে এই অঞ্চল গঠিত। পর্তুগাল, গ্রিস, স্পেন, তুরস্ক, ফ্রান্স, ইটালি, এই পর্যন্ত খেয়াল করো, এইগুলো সবই হচ্ছে ইউরোপের দেশ। বলবা যে তুরস্ক কি ইউরোপের দেশ? তুরস্ক এশিয়ার দেশ ভৌগোলিকভাবে, বাট রাজনৈতিকভাবে তার অবস্থান হচ্ছে ইউরোপে। তাদের রাজনৈতিক যে অবস্থান এটা ইউরোপে, তারা ইউরোপকেই ওন করে, ঠিক আছে? আর তোমার এটার ভৌগোলিক অবস্থানের সামান্য কিছুটা ইউরোপের মধ্যে, ইস্তানবুল শহরের কিছু অংশ ইউরোপের মধ্যে আছে, যে কারণে এটাকে বলা হয় একটা দেশ দুইটা মহাদেশের অংশ, ঠিক আছে? তো যেহেতু তাদের রাজনৈতিক অবস্থান ইউরোপে, আমরা এখানে ইউরোপের মধ্যে রেখেছি তাকে, ঠিক আছে? সে যাইতে চাই ইউরোপে, যান ভাই আপনি ইউরোপে যান। আচ্ছা, তারপর হচ্ছে তোমার রাশিয়া। রাশিয়া কিন্তু দুই মহাদেশে অবস্থিত, মানে মস্কো শহর হচ্ছে রাশিয়ার রাজধানী, মস্কো শহরটা ইউরোপের মধ্যে, বাকি পুরাটাই এশিয়ার মধ্যে, বাট তাদের রাজনৈতিক অবস্থান ইউরোপের দিকে, তো যে কারণে রাশিয়াকে সবাই ইউরোপের দেশ হিসেবে ধরে নেয়। আচ্ছা, তো এশিয়ার মধ্যে সরি, এটা হচ্ছে তোমার এশিয়া এবং আফ্রিকা এখানে একসাথে আছে, যে লেবানন, সিরিয়া, তিউনিসিয়া, বলকান, মাল্টা, উত্তর মিশর, যুগোস্লাভিয়া, এই যে দেশগুলো আছে এরা সবই হচ্ছে ভূমধ্যসাগরের তীরবর্তী দেশ, এবং এই দেশগুলোতেও সেম জলবায়ু দেখা যায়। আচ্ছা, তাছাড়া দক্ষিণ আফ্রিকার কেপটাউন চিলি উপকূলে এই জলবায়ুর অন্তর্গত। দক্ষিণ আফ্রিকার সাথে দেখো ভূমধ্যসাগরের কোনো সংযোগ নাই, সম্পূর্ণ আলাদা জায়গায় তাদের অবস্থান, ঠিক আছে? মানে আফ্রিকা মহাদেশের একদম উত্তরে হচ্ছে ভূমধ্যসাগর, আর আফ্রিকা মহাদেশের সবচেয়ে দক্ষিণের শহর হচ্ছে কেপটাউন, বাট ব্যতিক্রম হিসেবে এই শহরে ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখা যায়, ঠিক আছে? এটা ব্যতিক্রম হিসেবে আমাদেরকে মনে রাখতে হবে। আচ্ছা, এবার আসি মৌসুমী জলবায়ু অঞ্চল কোনটা। বাংলাদেশে যে জলবায়ুটা না, মৌসুমী জলবায়ুটা আসলে কি? মানে আরবি শব্দ মাউসিম থেকে এসেছে মৌসুমী। মাউসিম শব্দের অর্থ ঋতু, অর্থাৎ ঋতু পরিবর্তনের সাথে সাথে যে জলবায়ু পরিবর্তন হয়, যে জলবায়ু পরিবর্তিত হয়, সেটাকে আমরা বলি মৌসুমী জলবায়ু। তো এখানে কি বলছে দেখো, যে মৌসুমী শব্দটি আরবি মাউসিম থেকে এসেছে। মাউসিম অর্থ হচ্ছে ঋতু, ঠিক আছে? মৌসিম শব্দের অর্থ ঋতু। আচ্ছা, তাই বলা যায় ঋতু পরিবর্তনের সাথে সাথে যে অঞ্চলের বায়ুর দিক পরিবর্তন হয় তাকে মৌসুমী জলবায়ু অঞ্চল বলে। আচ্ছা, সাধারণত 15 ডিগ্রি থেকে 30 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ উভয় অক্ষাংশের দেশগুলো নিয়ে এই অঞ্চল গঠিত। তাহলে 15 থেকে 30 ডিগ্রি, বাংলাদেশের অবস্থান কোথায়? 20 থেকে 26 ডিগ্রি না, তার মানে 20 থেকে 26 হলে এটা 15 থেকে 30-এর মধ্যে পড়তেছে না, তার মানে বাংলাদেশ হচ্ছে মৌসুমী জলবায়ু অঞ্চল। ফাইন। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, থাইল্যান্ড, মিয়ানমার, লাওস, ভিয়েতনাম, কম্বোডিয়া এবং তার আশেপাশের দেশগুলো
নিয়ে এই মৌসুমী জলবায়ু অবস্থিত। ঠিক আছে, তার মানে এই যে তোমার ভিয়েতনাম, কম্বোডিয়া, এরা তোমার নিরক্ষীয়তেও পড়ে আবার মৌসুমীতেও পড়ে, দুইটার মধ্যে একটা মিক্সচার আছে। এখন আমরা দেখবো যে এই যে তিন ধরনের জলবায়ু আমরা দেখলাম, নিরক্ষীয়, ভূমধ্যসাগরীয়, মৌসুমী, তাদের কিছু বেসিক বৈশিষ্ট্য, আমি সবগুলো লিখে দিব না, কিছু কিছু লিখে দিব, বাকিগুলো তোমাদের একটু হোমওয়ার্ক করতে হবে, বাসায় একটু লেখাপড়া করতে হবে তোমাদেরকে। ঠিক আছে, মানে একদম লেখাপড়া না করে এসএসসিতে ভালো করবো, এটা একটু ডিফিকাল্ট। ওকে, দেখো প্রথমে বলতেছে বায়ুতাপ। তো নিরক্ষীয় অঞ্চলে তো সূর্য খারাপভাবে কিরণ দেয়, তার মানে নিশ্চয়ই বায়ুতাপ সেখানে বেশি থাকবে। ঠিক আছে, সাধারণত নিরক্ষীয় অঞ্চলের বায়ুতাপ কেমন হয়, একটু উষ্ণ হয়। ঠিক আছে, তাহলে বায়ুতাপ হচ্ছে উষ্ণ, সাধারণত 30 ডিগ্রি সেলসিয়াসের বেশি টেম্পারেচার সেখানে থাকে। আচ্ছা, তারপর ভূমধ্যসাগরকে মনে রাখবা যে ভূমধ্যসাগর হচ্ছে মৌসুমীর উল্টা। কিছুক্ষণ আগে বললাম না যে নাতাশা জানুয়ারিতে শীতের ছুটিতে ইউরোপের একটা দেশে বেড়াতে গিয়েছিল এবং সেখানে গিয়ে দেখলো তখন গ্রীষ্মকাল এবং প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। তো জানুয়ারিতে কি বাংলাদেশে বৃষ্টিপাত নর্মালি হয় খুব বেশি, বা এখানে কি গ্রীষ্মকাল থাকে, থাকে না তো, বাট ওখানে গিয়ে সে দেখতেছে এমনটা আছে, তার মানে সে গিয়েছে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে, যেটা বাংলাদেশের অপোজিট। বাংলাদেশের পুরা উল্টা হচ্ছে ভূমধ্যসাগরীয় অঞ্চল। বাংলাদেশে যখন শীতকাল ওখানে তখন গ্রীষ্মকাল, বাংলাদেশে যখন গ্রীষ্মকাল ওখানে তখন শীতকাল, পুরা অপোজিট। ঠিক আছে, আচ্ছা, তো ভূমধ্যসাগরের বায়ুতাপ তোমার জানুয়ারি মাসে, জানুয়ারি ডিসেম্বর এই সময়টাতে উষ্ণ থাকে এবং জুন জুলাই এই সময়টাতে শীতকাল থাকে। আর মৌসুমী জলবায়ুতে সারা বছরই টেম্পারেচারের মধ্যে খুব বেশি পার্থক্য থাকে না, শীত এবং গ্রীষ্মের মধ্যে সামান্য পার্থক্য থাকে, 9 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের বেশি না। শীতের সময় থাকতেছে গড় 17, গ্রীষ্মের সময় থাকতেছে গড় 28-29, তার মানে কত 12-13, মানে এতটুকু পার্থক্য থাকে, বেশি থাকে না। আচ্ছা, বায়ুচাপ, নিরক্ষীয় অঞ্চলে বায়ুচাপ সবসময় কম থাকে। বায়ুচাপ কেন কম থাকে? ঠিক আছে, তো তোমার নিরক্ষীয় অঞ্চলে সূর্য খারাপভাবে কিরণ দেয়, তো খারাপভাবে যখন কিরণ দেয় তখন কি হয়, বাতাসের টেম্পারেচার বেড়ে যায়, বাতাসের টেম্পারেচার বাড়লে বাতাস হালকা হয়ে যায়, বাতাস হালকা হয়ে গেলে সেটা উপরের দিকে উঠে যায়, নিচের দিকে বায়ুস্তর হালকা হয়ে যায়। তো বায়ুস্তর যখন হালকা হয়ে যায় তখন সেখানে নিম্নচাপ বলে এটাকে বায়ু। ঠিক আছে, তো তার মানে এখানে সারা বছরই প্রায় নিম্নচাপ থাকে, ভূমধ্যসাগর এবং মৌসুমীতে সেম, এখানে গ্রীষ্মকালে নিম্নচাপ, বর্ষাকালে বাতাসের উচ্চচাপ থাকে। আচ্ছা, বায়ু প্রবাহ, নিরক্ষীয় অঞ্চলে সারা বছর তোমার ওই যে অয়ন বায়ু যেটাকে বলে, এই ধরনের বায়ু প্রবাহ হয়। আর ভূমধ্যসাগরীয় অঞ্চলে ভূমধ্যসাগরীয় বায়ু প্রবাহিত হয় এবং মৌসুমী জলবায়ু অঞ্চলে শীতকালে উত্তর দিক থেকে এবং গ্রীষ্মকালে দক্ষিণ দিক থেকে বায়ু প্রবাহিত হয়। আচ্ছা, বায়ুর আর্দ্রতা নিরক্ষীয় অঞ্চলে অনেক বেশি, যেহেতু ওখানে প্রচুর পরিমাণে জলাভূমি আছে। ভূমধ্যসাগরে শীতকালে কম, গ্রীষ্মকালে বেশি এবং মৌসুমীতেও সেম। আচ্ছা, বৃষ্টিপাত নিরক্ষীয় অঞ্চলে সারা বছর হয়, ভূমধ্যসাগরীয় অঞ্চলে ওই যে শীতকাল জানুয়ারি ডিসেম্বর, বাংলাদেশের যে শীতকালের টাইমটা তখন হয়, আর মৌসুমী জলবায়ু অঞ্চলে গ্রীষ্মকাল হয়। ঠিক আছে, তো এগুলো বুঝতে পারছো, এবং এইটা একটু তোমরা নিজেরা করবা যে কোন অঞ্চলে কোন ধরনের উদ্ভিদ জন্মে, কোন ধরনের জীবজন্তু, মাটি কেমন এবং কোন ধরনের পরিবহন ব্যবস্থা কোন অঞ্চলে আছে, এটা থাকবে তোমাদের কাজ। এবার আমরা দেখবো যে বাংলাদেশের জলবায়ুটা আসলে কেমন। ঠিক আছে, এখানে কারো কোনো কোশ্চেন আছে? ভাই আপনি প্লিজ একদিন পৃথিবীর মানচিত্র, বাংলাদেশের মানচিত্র করে ক্লাস নেবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সানজিদা হক সূচি, থ্যাংক ইউ তোমাকে বলার জন্য। অবশ্যই অবশ্যই ক্লাস নিব, পৃথিবীর মানচিত্র এবং বাংলাদেশের মানচিত্র। এবং তার আগে আমি রিকোয়েস্ট করব তোমরা মানচিত্র কিনে ফেলো, যাদের মানচিত্র নাই কিনে ফেলো, না হলে আমি মানচিত্র পর ক্লাস নেওয়ার পরেও তোমরা বুঝতে পারবে না। ঠিক আছে, যে কারণ এখানে বুঝতে পারতেছো, ধরো আমি এখানে মানচিত্র ভিজুয়ালাইজ করতেছি তোমাদের সামনে, তোমরা দেখলা, বুঝলা, ঠিক আছে ঠিক আছে, এখানে এটা আছে এভাবে এভাবে, বাট মাথায় তো থাকবে না, কিছুক্ষণ পরে তো ভুলে যাবা। তো তোমাদের কাছেও যদি একই সাথে মানচিত্র থাকে, এটা তোমাদের জন্য একটু বেনিফিশিয়াল, যে আমি মানচিত্রটা দেখে দেখে বুঝলাম, আচ্ছা ঠিক আছে মানচিত্র এখানে এটা আছে, মানচিত্র লেখা থাকে, বুঝছো? তো এই যে মানচিত্র তোমরা ওরাকলের মানচিত্র কিনো, বিসিএস এর, এটা বেশ ভালো মানচিত্র। তো যখন তুমি এটাও দেখবে দেখবে লেখা আছে কোথায় নিরক্ষরেখা, কোথায় অক্ষরেখা, কোথায় হচ্ছে তোমার মূল মধ্যরেখা, হ্যাঁ, তারপর হচ্ছে কোথায় কোন সাগর, কোথায় কোন মহাসাগর, কোথায় কোন দেশ, ওখানে লেখা থাকে, কোথায় কোন প্রণালী, সব কিছু লেখা থাকে। তো ওই আমার এই ক্লাস এবং তোমার মানচিত্রের লেখা যখন মিলিয়ে নিবা তখন দেখবা যেটা মনে থাকবে দীর্ঘদিন। আচ্ছা, তো বাংলাদেশের অবস্থান আমি কিছুক্ষণ আগে বলেছি যে 20 ডিগ্রি 34 মিনিট উত্তর অক্ষাংশ থেকে 26 ডিগ্রি 38 মিনিট উত্তর অক্ষাংশ এবং 88 ডিগ্রি 01 মিনিট পূর্ব দ্রাঘিমা থেকে 92 ডিগ্রি 41 মিনিট পূর্ব দ্রাঘিমার মধ্যে বাংলাদেশের অবস্থান। এটা একদম মুখস্থ করবা, মানে নন স্টপ মুখস্থ, এটা নন স্টপ। ঠিক আছে, নন স্টপ মেমোরাইজিং, এনএসএম। ঠিক আছে, মানে একদম নন স্টপ মেমোরাইজিং করবা, এটা মানে কোনো থামা যাবে না। যে বাংলাদেশের অবস্থান 20 ডিগ্রি 34 মিনিট উত্তর থেকে 26 ডিগ্রি 38 মিনিট উত্তর, 88 ডিগ্রি 01 মিনিট পূর্ব থেকে 92 ডিগ্রি 41 মিনিট পূর্ব দ্রাঘিমা।
একদম মুখস্থ থাকবে এটা, মানে কোথাও যাতে ভুল না হয়। ওকে, তো বাংলাদেশে সাধারণত 3টা মেজর ঋতু দেখা যায় এবং 3টা মেজর ঋতুতে 3 ধরনের জলবায়ু বাংলাদেশে বিরাজমান। তো তার মধ্যে শীতকাল, গ্রীষ্মকাল এবং বর্ষাকাল হচ্ছে এই 3টা মেজর ঋতু। আচ্ছা, তো বাংলাদেশে যে জলবায়ুটা এটা হচ্ছে মৌসুমী জলবায়ু, কারণ এখানে ঋতু পরিবর্তনের সাথে সাথে জলবায়ু পরিবর্তন হয়, তার মানে বাংলাদেশে হচ্ছে জলবায়ুটা মৌসুমী জলবায়ু। তো মৌসুমী জলবায়ুর যে নেচার আমরা পড়লাম, ডেফিনেটলি এটা বাংলাদেশের সাথে কমপ্লাই করে। তো মৌসুমী জলবায়ুর যে বৈশিষ্ট্যগুলো সেগুলো জাস্ট তুমি এখানে লিখবা, ঠিক আছে? এখন তোমরা একটু বইটা খুলবা, এই চ্যাপ্টারটা এই পর্যন্ত তোমার হচ্ছে যে 3টা মেজর জলবায়ু অঞ্চল দেখাইলাম, বইটা খুলে একটু দেখবা, ঠিক আছে? বৈশিষ্ট্যগুলো দেখবা, দেখবা পরীক্ষাতে লেখার জন্য যথেষ্ট। আচ্ছা, এবার জলবায়ু পরিবর্তন ও পরিবর্তনশীলতা, সহজ এটা। জলবায়ু পরিবর্তনটা কি? তো এখানে বলতেছে যে কোনো একটি অঞ্চলের আবহাওয়ার উপাদানগুলো যেমন বায়ুতাপ, বায়ুচাপ, বায়ুপ্রবাহ, বায়ুর আর্দ্রতা, বৃষ্টিপাত ইত্যাদি সুনির্দিষ্ট পরিবর্তন হলে তাকে জলবায়ুর পরিবর্তন বলে, ঠিক আছে? তার মানে আবহাওয়ার যে পরিবর্তনটা, এগুলো তো আবহাওয়ার উপাদান, তাই না? আবহাওয়ার উপাদান মানে এই আবহাওয়ার উপাদান, জলবায়ুর উপাদান, এগুলো 5th চ্যাপ্টারে পড়া। 5th চ্যাপ্টারটা সুন্দর করে পড়ো, বুঝছো? ক্লাসে হচ্ছে পড়ো, একটু মনোযোগ দিয়ে পড়ো, দেখবা পারবা। আচ্ছা, এর যে সুনির্দিষ্ট পরিবর্তন হয় সেটাকে জলবায়ু পরিবর্তন বলে। তো আবহাওয়া জলবায়ুর উপাদান সমূহের হ্রাস বৃদ্ধির কারণে একটি অঞ্চলের দীর্ঘ সময়ের জলবায়ুর যে পরিবর্তন হয় তাকে জলবায়ুর পরিবর্তনশীলতা বলে। তার মানে আবহাওয়ার পরিবর্তনের ফলে যে দীর্ঘমেয়াদী ইফেক্ট, সেটাই হচ্ছে জলবায়ুর পরিবর্তনশীলতা, ঠিক আছে? আচ্ছা, তার মানে এবার আমরা পড়বো হচ্ছে বায়ুমণ্ডল। তো এই চ্যাপ্টারটা আমরা পড়ে ফেললাম, বায়ুমণ্ডল পড়বো। যে চ্যাপ্টারটা পড়ে শেষ করলাম সেখান থেকে কারো কোনো কোশ্চেন আছে কিনা বলবা। উম্মে কুলসুম বলছো হাই, তোমাকে হ্যালো। তুমি কোনো কোশ্চেন থাকলে বলো যে এটা জিজ্ঞাসা আছে। কোনো জিজ্ঞাসা আছে কারো এখান থেকে? নাহলে আমরা বাড়িমণ্ডল শুরু করবো। বাড়িমণ্ডল চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ। বাড়ি বুঝো? বাড়ি কি? বাড়ি কি? বাড়ি, বাড়ি আর বাড়ি দুইটার মধ্যে পার্থক্য আছে, তাই না? বাড়ি, বাড়ি আর বাড়ি। তো বাড়ি যেটা সেটা হচ্ছে হোম, বাড়ি। আর বাড়ি যেটা বাড়ি, এটা হচ্ছে কি পানি, বুঝছো? মানে দুইটার মধ্যে পার্থক্য আছে, এটা হচ্ছে পানি, বাড়িমণ্ডল। আচ্ছা, তো এটা মনে রাখো, মানে একটা হচ্ছে কম্পনজাত আর একটা হচ্ছে তারণজাত র, মানে দুটার মধ্যে পার্থক্য আছে। ওকে, তো এখন এই যে পৃথিবীর যে পানি আছে এটাই হচ্ছে বায়ুমণ্ডল, বুঝছো? মানে যত পানি আছে, বাড়ি শব্দের অর্থ হচ্ছে পানি, তো যত পানি আছে এই সব কিছু, মণ্ডল বলতে কি বুঝি? স্ফেয়ার, অঞ্চল, এমন। আচ্ছা, তো বায়ুমণ্ডলটা কি দেখি যে উত্তপ্ত তরল অবস্থা থেকে ধীরে ধীরে কঠিন অবস্থায় পরিবর্তনের সময় পৃথিবীর উপরিভাগ অসমানভাবে সংকুচিত হয়েছে। তাই পৃথিবী পৃষ্ঠের কোথাও উঁচু আবার কোথাও নিচু। উঁচু স্থানগুলোকে নিয়ে পৃথিবীর স্থলমণ্ডল বা স্থলভাগ এবং নিচু অঞ্চলগুলো নিয়ে পৃথিবীর বায়ুমণ্ডল বা জলভাগ গঠিত। পৃথিবীর মোট পৃষ্ঠের 71% এলাকা জুড়ে বায়ুমণ্ডল গঠিত। এটা একটা তোমাদেরকে চিত্র, আমি একটা বিষয় এইখানে জাস্ট ছোট করে দেখানো যাবে যে পৃথিবীকে তুমি যদি একটু ভাগ করে নাও, ওই যে আগে যেমন দেখাইলাম না, এইভাবে তুমি জাস্ট নিরক্ষরেখা বরাবর ভাগ করবা, 0 ডিগ্রি নিরক্ষরেখা ভাগ করবা, তুমি খেয়াল করবা পৃথিবী যত ল্যান্ড আছে, ভূমি আছে, স্থলভাগ আছে, উপরের দিকে বেশি, নিচের দিকে কম, ঠিক আছে? মানে উপরের দিকে কম্পারেটিভলি একটু ল্যান্ড বেশি আর নিচের দিকে ল্যান্ড কম। তো উপরের দিকে হচ্ছে তোমার প্রায় 39% হচ্ছে ল্যান্ড, 39% হচ্ছে ল্যান্ড, আর নিচ দিকে মাত্র 19% হচ্ছে ল্যান্ড। এগুলো হচ্ছে তোমার ল্যান্ড, বুঝছো? এগুলো হচ্ছে ল্যান্ড, আর বাকি সবই হচ্ছে পানি। তার মানে এইখানে পানি কতটুকু আছে? এইখানে পানি আছে 61%, আর এইখানে আছে পানি 81%। এটা হচ্ছে ওয়াটার। তো 61 এবং 81 এভারেজ করলে অ্যারাউন্ড মানে 70.5 হয়, তো 71 ধরে নেওয়া হচ্ছে। আচ্ছা, তার মানে প্রায় 71% এলাকা জুড়েই হচ্ছে পৃথিবীর জলরাশি, আর মাত্র 29% মানে 39 আর 19, এটা এভারেজ করলে প্রায় 29 হয়। তো প্রায় 29% মানে 28.5কে 29 ধরে নেওয়া হচ্ছে। 29% অঞ্চল জুড়ে আছে ভূমি, আমরা যে ভূমিতে বসবাস করি এটা। তার মানে পৃথিবীতে পানিই বেশি, জলভাগই বেশি, স্থলভাগ খুবই কম। আচ্ছা, তো পানির উৎস বন্টন মানে পানিগুলো কোথা থেকে এসেছে বা এটা কোথায় আছে? তো 1 নম্বরে বলতেছে জন্মগত পানি। পৃথিবী যখন সৃষ্টি হয়েছে তখনই, যে উত্তপ্ত অবস্থাতে যখন পৃথিবীতে ছিল তখনই ওই উত্তপ্ত গলিত যে পদার্থ তার মধ্যে পানি ছিল, এটাকে বলা হয় পৃথিবীর জন্মগত পানি বা কেলাস পানি বলা হয় এটাকে, ঠিক আছে? এটাকে কেলাস পানি বা জন্মগত পানি বলা হয়। কেলাস কি? কেলাস হচ্ছে রাসায়নিক যৌগের মধ্যে যে পানি থাকে সেটাকে কেলাস পানি বলে। তো পৃথিবী যে উত্তপ্ত অবস্থাতে তরল গলিত অবস্থায় ছিল, এটা তো রাসায়নিক যৌগ, তাই না? তো ওর মধ্যে যে পানিটা ছিল সেটাকে কেলাস পানি বা জন্মগত পানি বলা হয়। তারপর হচ্ছে সামুদ্রিক পানি, সমুদ্রে যে পানি আছে, ভূগর্ভে যে পানি আছে, ভূপৃষ্ঠে যে পানি আছে, তোমার
পুকুর, খাল, বিল, নদী, নালা যা কিছু আছে এগুলা হচ্ছে ভূপৃষ্ঠের পানি। বরফ ও হিমবাহ গলা পানি, বিশাল পাহাড়, বিশাল পর্বত, তার উপরে দেখবা বরফ জমে আছে, হিমবাহ জমে আছে, এগুলাকে বলা হয় বরফ ও হিমবাহ গলা পানি। বায়ুমণ্ডলীয় পানি, বাতাসে কি পানি থাকে? ডেফিনেটলি থাকে, বাতাসে জলীয় বাষ্প আছে, এই জলীয় বাষ্পগুলো পানি, এগুলা সূর্যের তাপে বাষ্পীভূত হয়ে বাতাসে ভেসে বেড়াচ্ছে। আচ্ছা, তারপর বায়ুমণ্ডলীয় পানি তো বুঝলাম, এবার ম্যাগমা পানি। ম্যাগমাটা কি? ম্যাগমা হচ্ছে আগ্নেয়গিরির যে অগ্নুৎপাত ঘটে, এই অগ্নুৎপাতের যে গলিত লাভা বের হয় এটাকে বলে ম্যাগমা। ঠিক আছে, তার মধ্যেও তরল পদার্থ হিসেবে পানি থাকে সেটা। আরেকটা আছে ঘনীভূত পানি। ঘনীভূত পানি কি? বিশাল সাগরের মধ্যে দেখবা বা মহাসাগরের মধ্যে বিশাল অঞ্চল জুড়ে বরফ জমে আছে, বা অ্যান্টার্কটিকা মহাদেশের কথা তুমি কল্পনা করো, সবই প্রায় বরফ জমে আছে। তারপর আর্কটিক মহাসাগর, অ্যান্টার্কটিক মহাসাগর, মহাসাগরের পানির চেয়ে বরফ বেশি জমে আছে, এগুলাকে বলে ঘনীভূত পানি, মানে বরফ হয়ে আছে যে পানিগুলো। তো এইগুলোই হচ্ছে মূলত পৃথিবীর পানির উৎস বন্টন। তো কোন পানি কতটুকু আছে পৃথিবীতে, তার মধ্যে স্বাদু পানি, ড্রিঙ্কেবল ওয়াটার, মানে যেটা আমরা ড্রিঙ্ক করতে পারি, খাইতে পারি, ঠিক আছে, তো এমন আছে হচ্ছে 10.53 মিলিয়ন ঘন কিলোমিটার। পানি কিন্তু হিসাব করা হয় এইভাবে, ঠিক আছে, বলে না যে 10 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছে, 5 মিলিমিটার পানি আকাশ থেকে পড়েছে, ঠিক আছে, এভাবে আমরা দেখি না নিউজে। তো মূলত মিলিমিটার, সেন্টিমিটার, মিটার, কিলোমিটার এভাবে পানি হিসাব করা হয়, মানে এটা আয়তন, ঠিক আছে, পানির আয়তন, ভলিউম হিসাব করা হয়। তো স্বাদু পানির ভলিউম হচ্ছে 10.53 মিলিয়ন ঘন কিলোমিটার। ভূপৃষ্ঠস্থ পানি 9.5 মিলিয়ন ঘনমিটার। বরফ আছে 24.35। দেখো তাহলে বরফ কত বেশি, মানে স্বাদু পানি ভূপৃষ্ঠস্থ পানি একসাথে যোগ করলে বরফের সমান হবে না, তার কারণ মহাসাগরের বিশাল অংশ জুড়ে বরফ জমে আছে। আচ্ছা, তারপর হ্রদের পানি হচ্ছে 0.13, মানে হ্রদ তো পৃথিবীতে খুবই কম, লেক এটা খুবই কম, সেটা খুবই কম। তারপর নদী, বায়ুমণ্ডল, মৃত্তিকা ও জীবমণ্ডল এর মধ্যে পানি আছে 0.08, খুবই কম, খুবই কম। তো সব মিলায় সারা বিশ্বের রিজার্ভ ওয়াটার হচ্ছে 44.59 মিলিয়ন ঘন কিলোমিটার, ঠিক আছে। তো এটা হচ্ছে রিজার্ভ ওয়াটার। ওকে, আচ্ছা, এবার আমরা পানির গুরুত্ব দেখব, যে পানি আসলে কেন প্রয়োজন, এর সিগনিফিকেন্সটা কি। তো এক নম্বরে বলতেছে শিল্প প্রতিষ্ঠান। তো শিল্প প্রতিষ্ঠান পরিচালনার জন্য পানি ছাড়া কি সম্ভব কোনোভাবে? মানে একটা হচ্ছে শিল্পের কাঁচামাল হিসেবে পানি দরকার, আরেকটা হচ্ছে শিল্পের যে যন্ত্রপাতিগুলো আছে এইগুলো রান করার জন্য, এগুলোকে ঠান্ডা রাখার জন্য পানি দরকার হয়। কৃষিকাজের জন্য সেচ, এর জন্য পানি প্রয়োজন আছে। খাবারের জন্য পানি প্রয়োজন, মানে ড্রিঙ্কেবল ওয়াটার প্রয়োজন আছে। বিদ্যুৎ উৎপাদন করা হয় জলবিদ্যুৎ তৈরির জন্য। তারপর মুক্তা চাষ, পানিতে মুক্তা চাষ করা হয়। স্বাস্থ্যকর স্থান, মানে দেখবা যে অঞ্চলে নদ নদী আছে, খালবিল আছে, সেগুলো কম্পারেটিভলি একটু স্বাস্থ্যকর স্থান হয়ে থাকে। তারপর পানিতে পরিবহন ব্যবস্থা গড়ে ওঠে, সমুদ্রে, নদীতে, এগুলো। আর একটা হচ্ছে মৎস্য চাষ, যেটা আমরা সবচেয়ে কমন সাইন্স হিসেবে দেখি, যে মাছ চাষ করার জন্য পানির প্রয়োজন আছে। পৃথিবীর সাগর দেখব, তারপর মহাসাগর দেখব আমরা। তো আগে সাগর দেখি, সাগর কাকে বলে। তো বলতেছে যে সাগর হলো সাধারণত মহাদেশের উপকূল ভাগে মহাসাগরের প্রান্তে অবস্থিত জলভাগ। দেখবা যে মহাদেশের উপকূল ভাগে, যেমন ধরো যে বাংলাদেশ, এটা মহাদেশীয় অঞ্চল না, মানে এটা তো এশিয়া মহাদেশের একটা অঞ্চল। তো বাংলাদেশের উপকূল ভাগে কি আছে? এটা সাগর আছে, বঙ্গোপসাগর। আচ্ছা, তো এ জলভাগ প্রাকৃতিক ভূপ্রকৃতি দ্বারা মহাসাগর হতে আংশিকভাবে বিচ্ছিন্ন, যেমন জাপান সাগর, দক্ষিণ চীন সাগর, পূর্ব চীন সাগর, অক্সট্রস সাগর, বেরিং সাগর ইত্যাদি। আচ্ছা, পার্শ্ববর্তী মহাদেশের প্রভাব যেমন, এটা যেমন এটা ভুল আছে, ঠিক আছে, প্রভাব যেমন শুষ্ক শীতল বায়ু বা অতিরিক্ত নদীবাহিত পানির প্রবাহ, ঠিক আছে। উন্মুক্ত সাগরের সাথে সীমিত সংযোগ থাকে এটার, এবং অতিরিক্ত বাষ্পীভবন অথবা অধিক বৃষ্টিপাত সাগরে হয়ে থাকে। এগুলো হচ্ছে বৈশিষ্ট্য। এবং পৃথিবীর গুরুত্বপূর্ণ সাগরের মধ্যে দক্ষিণ চীন সাগর, এটা সারা বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাগর বলা হয় এটাকে, ঠিক আছে, মানে সব দিক থেকে এর যে ভৌগোলিক অবস্থান, এর হচ্ছে ভূ রাজনৈতিক গুরুত্ব, এর যে এই সাগরের নিচে যে পরিমাণে খনিজ সম্পদ আছে তার গুরুত্ব এক্সিলেন্ট, ঠিক আছে। এবং দক্ষিণ চীন সাগর নিয়ে তোমার চীন, জাপান, রাশিয়া এদের মধ্যে দ্বন্দ্ব আছে, সবাই দখল চায় এই অঞ্চলটার, ঠিক আছে, বাট এটা এখনো অধিকাংশ চীনের দখলে আছে। তো এটা সবচেয়ে বড়, এর আয়তন হচ্ছে 29,74,600 বর্গ কিলোমিটার, গভীরতা হচ্ছে 1464 কিলোমিটার, মিটার গড় গভীরতা এটা। আর সর্বোচ্চ গভীরতা হচ্ছে 5,514 মিটার। আচ্ছা, তারপর ক্যারিবিয়ান সাগর, অনেক বড় সাগর, 25,15,900 বর্গ কিলোমিটার। এগুলো একটু দেখবা, ঠিক আছে। ভূমধ্য সাগরটা একটু দেখবে বেশি গুরুত্ব দিয়ে, তারপর বেরিং সাগরটা একটু গুরুত্ব দেখবা, জাপান সাগরটি একটু গুরুত্ব দেখবা, ঠিক আছে, এগুলো একটু বেশি গুরুত্ব দিয়ে দেখবা। এবং তার হচ্ছে গড় আয়তন, সর্বোচ্চ গভীরতা একটু যদি
মনে রাখতে পারবা, নাহলে জাস্ট এটা দেখবা, এটা 3টা দেখবা, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আচ্ছা, এবার দেখবো আমরা পৃথিবীর মহাসাগরগুলো। তো বলতেছে যে বায়ুমণ্ডলের উন্মুক্ত বিস্তীর্ণ লবণাক্ত পানিরাশিকে মহাসাগর বলা হয়। দেখো কি বলতেছে, উন্মুক্ত। প্রথম হচ্ছে উন্মুক্ত, মানে এর দিকে কোনো বাউন্ডারি নাই। আচ্ছা, বিস্তীর্ণ লবণাক্ত, মানে তোমার সাগরের পানি তো লবণাক্ত, আমরা জানি এটা। তুমি যদি ইভেন বঙ্গোপসাগরের পানি একটু মুখে নিয়ে দেখো, প্রচন্ড লবণাক্ত, ঠিক আছে, মানে মুখে নিলে মনে হবে যে তুমি একদম লবণ গোলা কোনো পানি মুখের মধ্যে দিচ্ছ, এমন অবস্থা। বাট বঙ্গোপসাগরের পানি, মানে এটা উপসাগর, মানে এটা সাগর না, বঙ্গযুক্ত উপসাগর, একটা উপসাগরের পানি এতটা লবণাক্ত। তো একবার তুমি কল্পনা করো মহাসাগরের পানি কতটা লবণাক্ত। মানে মহাসাগরের যে পানি, মানে এটা তুমি যদি কোনোভাবে একটু গিলে ফেলো তো তোমার মারা যাওয়ার পসিবিলিটি আছে, ঠিক আছে। মানে মহাসাগরের পানি কেউ খেয়ে ফেললে সে নর্মালি বাঁচে না, সে মারা যায়। তো এতটা লবণাক্ত হচ্ছে মহাসাগরের পানি, মানে আনবিলিভেবল, মানে তুমি বিলিভ করতে পারবো না যে এতটা লবণাক্ত কোনো কিছু হতে পারে। ইম্পসিবল যে এত লবণাক্ত পৃথিবীতে কোনো কিছু আছে যেটা মহাসাগরের পানি। এ কারণে মহাসাগরের পানি কেউ খাইলে সে মারা যায়। আচ্ছা, তো এবার হচ্ছে মহাসাগর পৃথিবীতে কয়টা আছে? 5টা। তার মধ্যে সবচেয়ে বড় মহাসাগর হচ্ছে প্রশান্ত মহাসাগর, প্যাসিফিক ওশেন। 2 নম্বর হচ্ছে আটলান্টিক মহাসাগর, অ্যাটলান্টিক ওশেন যেটাকে বলি। 3 নম্বর হচ্ছে ইন্ডিয়ান ওশেন, ভারত মহাসাগর। এবং বাকি 2টাকে আমরা উত্তর মহাসাগর, দক্ষিণ মহাসাগর বলি, বাট তার নাম আছে। উত্তর মহাসাগরের নাম হচ্ছে আর্কটিক মহাসাগর, আর্কটিক ওশেন। এবং দক্ষিণ মহাসাগরের নাম হচ্ছে অ্যান্টার্কটিক ওশেন। অ্যান্টার্কটিকা এটা মহাদেশের নাম, অ্যান্টার্কটিক মহাসাগরের নাম, ঠিক আছে। তার মানে একটু মাথা ঘামাতে হবে আমাদেরকে। আটলান্টিক মহাসাগর, অ্যান্টার্কটিক মহাসাগর, অ্যান্টার্কটিকা মহাদেশ, ঠিক আছে। এবার বুঝতে পারছো? কারো কোনো কোশ্চেন আছে? বাড়ি মানে পানি, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওকে। এখন দেখো যে এখানে প্রশান্ত মহাসাগরের যে আয়তন, এটা সবচেয়ে বেশি দেওয়া আছে, যে 16,62,00,000 বর্গ কিলোমিটার। তুমি ইমাজিন করো যে এটা হিউজ, জাস্ট হিউজ। 16,62,00,000 কিলোমিটার। তুমি কল্পনা করতে পারো মানে এটা কতটুকু জায়গা, মানে এটা আনবিলিভেবলি লার্জ, ঠিক আছে, মানে লার্জেস্ট। এত বড় যে বাংলাদেশ হচ্ছে কতটুকু, মানে 1,47,000, মানে 1.5 লক্ষও না, 1.5 লক্ষ না, আর এটা 16.5 বেশি, হিউজ। আচ্ছা, আটলান্টিক হচ্ছে তার প্রায় অর্ধেক, 8,65,00,000। ভারত তার চেয়ে ছোট, 7,64,00,000। আর্কটিক, অ্যান্টার্কটিক এগুলো আরও ছোট, 1,32,00,000 এবং 2,03,00,000। এগুলো তার চেয়ে ছোট ছোট মহাসাগর। এবং এর গভীরতাগুলো দেওয়া আছে। তার মধ্যে তুমি এই তিনটার আয়তন মনে রাখবা, অবশ্যই আয়তন মনে রাখবা। এবং কোনটা সবচেয়ে বড়, কোনটা দ্বিতীয় বৃহত্তম, তৃতীয় বৃহত্তম, সিরিয়ালি মনে রাখবা। এখানে যদি একটু সিরিয়াল ব্রেক করা হয়েছে উত্তর দক্ষিণ এরকম সহজে উচ্চারণ করার জন্য, বাট এই 3টা অবশ্যই সিরিয়ালি মনে রাখবা। এবং এটা একটু সিরিয়াল করে নিও, মানে অ্যান্টার্কটিকটা একটু উপরে দিও আর এটাকে একটু নিচে দিয়ে দিও, ঠিক আছে। আর গড় গভীরতা শুধু প্রথমটা মনে রাখলেই হবে, বাকিগুলো মনে রাখতে হবে না। এটাই সবচেয়ে মানে গভীরতা বেশি প্রশান্ত মহাসাগরের। আচ্ছা, তো ভূপৃষ্ঠের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হলো মহাসাগর। এই মহাসাগরগুলোর বিস্তার, গভীরতা, পানিরাশি, এর তলদেশের ভূপ্রকৃতি সবকিছু বৈচিত্র্যপূর্ণ। আবার প্রতিটি মহাসাগরের মধ্যে উক্ত বিষয়গুলোতে রয়েছে যথেষ্ট পার্থক্য। নিচে পৃথিবীর মহাসাগরগুলোর সংক্ষিপ্ত পরিচয় দেওয়া হচ্ছে। প্রথমে প্রশান্ত মহাসাগর, প্যাসিফিক ওশেন। আচ্ছা, বলছে যে প্রশান্ত মহাসাগর হলো পৃথিবীর সর্ববৃহৎ মহাসাগর। এটা বলতে আর কোনো অপেক্ষা রাখে না। এই মহাসাগরের অবস্থান এশিয়া ও আমেরিকার মধ্যবর্তী স্থানে। মহাসাগরের পশ্চিমে এশিয়া মহাদেশ এবং পূর্বে উত্তর ও দক্ষিণ আমেরিকা অবস্থিত। প্রশান্ত মহাসাগর হলো পৃথিবীর মধ্যে গভীরতম মহাসাগর। সমগ্র ভূপৃষ্ঠে প্রায় 35% জুড়ে এর বিস্তৃতি। তার মানে সারা পৃথিবী যতটুকু, তার 1/3 বেশি প্রশান্ত মহাসাগর দখল করে ফেলছে, ঠিক আছে। আচ্ছা, মোট আয়তন 16,32,00,000 বর্গ কিলোমিটার, যা ভূপৃষ্ঠের সমগ্র জলভাগের প্রায় 45% স্থান জুড়ে বিস্তৃত। মানে মোট পৃথিবীর 35% আর জলভাগের 45% স্থানই হচ্ছে প্রশান্ত মহাসাগর। এর সর্বোচ্চ গভীরতা 10.79 কিলোমিটার এবং গড় গভীরতা প্রায় 4270 মিটার। তার মানে হচ্ছে 4.27 কিলোমিটার। মানে মাটির নিচে, মানে পানির নিচে তুমি যদি হচ্ছে প্রায় 10 কিলোমিটার পর্যন্ত যাও কিছু কিছু জায়গাতে, সেখানে প্রশান্ত মহাসাগরের জলরাশি আছে, মানে হিউজ নিচ, গভীর। আচ্ছা, আকৃতি অনেকটা অসম ত্রিভুজের মতো, মানে এর আকৃতি অনেকটা ত্রিভুজের মতো, ঠিক আছে। তো এটা মনে রাখে, এটা খুবই গুরুত্বপূর্ণ। যে বলবে কোন মহাসাগরের আকৃতি ত্রিভুজের মতো, কোনটা এম এর মতো, ঠিক আছে, কোনটা এস এর মতো। এস হচ্ছে আটলান্টিকের, ঠিক আছে, দেখবা আটলান্টিকটা দেখবা মানচিত্রে একটু এস আকৃতির, ঠিক আছে। আর প্রশান্তটা হচ্ছে একটু ত্রিভুজ টাইপের, সেটা একটু ত্রিভুজের মতো। আর ভারত মহাসাগর হচ্ছে এম আকৃতির, একটু দেখবা মানচিত্রে বুঝতে পারবা। আচ্ছা,
এই ত্রিভুজের শীর্ষদেশ বেরিং প্রণালীতে, যেখান থেকে ক্রমশ দক্ষিণ দিকে অধিক প্রশস্ত হয়ে গেছে, মানে প্রশান্ত মহাসাগর দক্ষিণ দিকে একটু বেশি প্রশস্ত। আচ্ছা, নিরক্ষরেখার নিকট এটি সর্বাধিক প্রশস্ত, মানে এই যে 0 ডিগ্রি বরাবর এখানে এটা সবচেয়ে বেশি প্রশস্ত, যেখানে পূর্ব পশ্চিমের বিস্তার প্রায় 16,300 কিলোমিটার এবং উত্তর দক্ষিণে বিস্তার 15,160 কিলোমিটার। বিখ্যাত ভ্রমণকারী এবং পর্তুগিজ নাবিক ম্যাগলান ভ্রমণকালে পৃথিবীর এই সর্ববৃহৎ প্রশান্ত মহাসাগরে প্রবেশ করে এটিকে কোনো প্রকার ঝড় তুফানহীন শান্ত অবস্থায় দেখেন, যে কারণে তিনি এই মহাসাগরের নামকরণ করেন দ্য প্যাসিফিক ওশেন, প্রশান্ত মহাসাগর। ঠিক আছে, তাহলে নামকরণটা কে করেছেন? নামকরণ করেছেন ম্যাগলান। ঠিক আছে, তিনি ছিলেন পর্তুগিজ নাবিক। মূলত পর্তুগাল যে দেশটা আছে, পর্তুগাল দেশটা কিন্তু ছোট, মানে খুব বেশি বড় দেশ এটা না, বাট এরা ঐতিহাসিকভাবে আজ থেকে 500 বছর 700 বছর আগে থেকে তোমার সামুদ্রিক যে জলযান তৈরি, বিভিন্ন দ্বীপ আবিষ্কার, এইগুলাতে খুব মাস্টার ছিল, মানে মাস্টার, ডেফিনেটলি মাস্টার। ঠিক আছে, আচ্ছা, তো তুমি একটা মুভি দেখতে পারো, আমি তোমাকে হচ্ছে একটা মুভি সাজেস্ট করতে পারি, এখন দরকার নাই, এখন তোমাদের এসএসসি পরীক্ষা, এর মতো দেখতে পারো, মুভিটার লেন্থ খুব বেশি না। এটা হচ্ছে কনকুয়েস্ট অফ দ্য প্যারাডাইস, মুভিটার নাম হচ্ছে কি? কনকুয়েস্ট অফ দ্য প্যারাডাইস। অনেক আগের মুভি, অনেক আগের মুভি। ঠিক আছে, এটা মনে হয় 1900 কত সাল, 80 সাল বা 70 সালের দিকে তৈরি একটা মুভি, অনেক আগের। তো কনকুয়েস্ট অফ দ্য প্যারাডাইস মুভিটা দেখলে তুমি হচ্ছে একটু বুঝতে পারবা যে হচ্ছে মানে ওই সময় কাহিনীগুলো কি ছিল, মানে পর্তুগিজরা কেমন ছিল, মানে তারা স্পেন কেমন ছিল, মানে এই তোমার তৈরিতে, জলযান তৈরিতে, সামুদ্রিক অভিযানে কেমন ছিল একটু বুঝতে পারবা। দ্য কনকুয়েস্ট অফ দ্য প্যারাডাইস, কনকুয়েস্ট মানে কি? বিজয়। এটা প্যারাডাইস মানে স্বর্গ, তাই না? মানে স্বর্গ বিজয়। মূলত এটা আমেরিকা আবিষ্কার নিয়ে একটা মুভি, মানে আমেরিকা আবিষ্কার কোন একটা স্বর্গ বিজয়ের মতো তারা ধরতেছেন এমন। আচ্ছা, এই মহাসাগরের বিভিন্ন দিকে ছোট বড় প্রায় 20,000-এর মতো দ্বীপ রয়েছে। এই দ্বীপগুলোর মধ্যে মহাসাগরের পূর্ব দিকে অ্যালুইসিয়ান এবং কলম্বিয়া ও চিলির উপকূলবর্তী দ্বীপপুঞ্জসমূহ বিশেষভাবে উল্লেখযোগ্য। এর পশ্চিমে কিউরাইল, জাপান, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, নিউজিল্যান্ড প্রভৃতি বড় বড় দ্বীপে অবস্থিত। দক্ষিণ পশ্চিমের কিছু ছোট ছোট দ্বীপপুঞ্জ রয়েছে, যেমন সলোমন, তারপর হচ্ছে নিউ হেব্রাইডস, ফিজি, ক্যারোলিন, মার্শাল, গিলবার্ট, লাইন, বুজ ইত্যাদি। এগুলো হচ্ছে সবই প্রশান্ত মহাসাগরের দ্বীপ, প্রায় 20,000-এর মতো দ্বীপ আছে, হিউজ। আচ্ছা, প্রশান্ত মহাসাগরের চারদিকে বিভিন্ন প্রকৃতির ছোট বড় অনেকগুলো আগ্নেয় পর্বত রয়েছে। এই আগ্নেয় পর্বতগুলো প্রশান্ত মহাসাগরকে বেষ্টন করে আছে বলে একে প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা বলে। এই মহাসাগরের পশ্চিম দিকে অক্সটক সাগর, পিট সাগর, পূর্ব চীন সাগর এবং উত্তর দিকে বেরিং সাগর প্রশান্ত মহাসাগরের মহিষপানের অন্তর্গত। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে প্রশান্ত মহাসাগর। তোমরা এই মহাসাগরগুলোর বিবরণ এখান থেকেই পড়তে পারবা, মানে তুমি জাস্ট এইখান থেকেই যদি পড়তে পারো তাহলে হয়ে যাবে, অতিরিক্ত পড়ার দরকার নাই। আর বই তো দেখবা, তোমরা একটু বই দেখবা, এর সাথে একটু মিলিয়ে মিলিয়ে দেখবা, তাহলেই হবে। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে এখানে? কারো কোনো কোশ্চেন? কারো কোনো কোশ্চেন দেখছি না। আচ্ছা, তো স্টুডেন্টরা থাকে না কেন? মানে যে ক্লাসে যখন হচ্ছে তোমার প্রথম দিকে ছিল প্রায়, তখন ছিল হচ্ছে সর্বোচ্চ 42 জন, 42 জন কমতে কমতে এখন হয়ে গেছে 12 জন। তো এই যে স্টুডেন্টরা ক্লাস করে না, তারা কি মানে হচ্ছে পড়ালেখা হয়ে গেছে তাদের সব? আচ্ছা, যাদের হয়নি তারা পড়ো। এবার হচ্ছে আটলান্টিক মহাসাগর। যে আটলান্টিক মহাসাগর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর। ওখানে দেখলা যে মানব জীবনের উপর আটলান্টিক মহাসাগরের প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মহাসাগরের পূর্বে ইউরোপ ও আফ্রিকা মহাদেশ, পশ্চিমে উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশ, উত্তরে গ্রিনল্যান্ড এবং দক্ষিণ মহাসাগর অবস্থিত। এই মহাসাগরের আয়তন প্রায় 8,24,00,000 বর্গ কিলোমিটার, সর্বোচ্চ গভীরতা প্রায় 9.188 মিটার, মানে প্রায় 9 কিলোমিটার পর্যন্ত এটা গভীর, এবং গড় গভীরতা প্রায় 3,962 মিটার, তার মানে প্রায় 4 কিলোমিটার পর্যন্ত এটা গড় গভীর। আচ্ছা, এই মহাসাগরের আকৃতি অনেকটা ইংরেজি এস অক্ষরের মতো। নিরক্ষীয় অঞ্চলে এই মহাসাগরের বিস্তার সবচেয়ে কম, মাত্র 2600 কিলোমিটার। নিরক্ষীয় অঞ্চলে এটা সবচেয়ে কম, প্রশান্ত ছিল সবচেয়ে বেশি। সেখান থেকে উত্তর দক্ষিণের বিস্তার ক্রমশ বেড়েছে। উত্তর আটলান্টিকের সবচেয়ে বেশি বিস্তার 4,890 কিলোমিটার এবং দক্ষিণ আটলান্টিকের সর্বাধিক বিস্তার হচ্ছে 6,030 কিলোমিটার। ঠিক আছে, আচ্ছা, আটলান্টিক মহাসাগরের দ্বীপের সংখ্যা অনেক কম। আয়তন এই মহাসাগরটি দ্বিতীয় বৃহত্তম মহাসাগর হলেও গভীরতার দিক দিয়ে এটা তৃতীয় স্থানে, মানে এটা ভারত মহাসাগরের চেয়ে কম গভীর। প্রশান্ত মহাসাগরের দ্বীপগুলোর বেশিরভাগ উত্তর আটলান্টিক মহাসাগরে, সরি, হ্যাঁ, এটা হচ্ছে প্রশান্ত না, এটা হবে আটলান্টিক। ঠিক আছে, এটা হচ্ছে আটলান্টিক হবে। তো আটলান্টিকের অধিকাংশ দ্বীপ হচ্ছে উত্তর আটলান্টিকে, মানে আটলান্টিকের দুইটা পার্ট। নিরক্ষরেখার নিচ দিকে বলে দক্ষিণ আটলান্টিক মহাসাগর, আর নিরক্ষরেখার উপরের দিকটাকে বলে উত্তর আটলান্টিক মহাসাগর। ঠিক আছে, আচ্ছা, দক্ষিণ আটলান্টিক মহাসাগর তেমন উল্লেখযোগ্য দ্বীপ নেই বললেই চলে। ব্রিটিশ দ্বীপপুঞ্জ ও নিউ ফাউন্ডল্যান্ড মহাদেশীয় দ্বীপ দুটির উত্তর আটলান্টিক মহাসাগরে অবস্থিত, উপকূল ভাগে যথেষ্ট ভগ্ন।
আয়তনে ইউরোপ মহাদেশীয় ভূখণ্ডের মধ্যে ছোট ছোট কয়েকটি সাগর রয়েছে, যেমন কৃষ্ণ সাগর, মারমার সাগর, এজিয়ান সাগর, অ্যাড্রিয়াটিক সাগর জলবায়ু প্রণালী। পূর্ব প্রান্তের উল্লেখযোগ্য উপসাগর হলো আফ্রিকার পশ্চিম উপকূলে গিনি উপসাগর এবং পশ্চিম ইউরোপের স্পেন ও ফ্রান্সের উপকূল বিস্কে উপসাগর, ঠিক আছে, বিস্কে উপসাগর যেটাকে বলে। আচ্ছা, এবার আমরা আসি ভারত মহাসাগর। এটা পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাসাগর। ভারত মহাসাগর পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাসাগর। প্রথম সেন্টেন্স এটা লেখা আছে যে এশিয়ার দক্ষিণের অবস্থান, এর পূর্বে অস্ট্রেলিয়া ও দক্ষিণ পূর্বে এশিয়া, পশ্চিমে আফ্রিকা মহাদেশ, উত্তরে এশিয়া মহাদেশ এবং দক্ষিণে দক্ষিণ মহাসাগর অবস্থিত। আয়তন 7,36,00,000 বর্গ কিলোমিটার, চার্টিটা দেওয়া আছে। এর সর্বোচ্চ গভীরতা 6,998 মিটার, মানে প্রায় 7 কিলোমিটার পর্যন্ত, এবং গড় গভীরতা হচ্ছে প্রায় 4 কিলোমিটার পর্যন্ত, মানে 3,962 মিটার। আকৃতি অনেকটা ইংরেজি এম আকৃতির। তাহলে কোনটা এম, কোনটা এস, কোনটা ত্রিভুজ, এগুলো মনে রাখতে হবে। এই মহাসাগরটি মোটামুটিভাবে 3 দিকে স্থলভাগ দ্বারা বেষ্টিত, মানে একদিকে হচ্ছে আফ্রিকা, একদিকে এশিয়া, 2 দিকে এশিয়া, এইভাবে এটা বেষ্টিত অবস্থাতে আছে। ভারত মহাসাগরে তুলনামূলকভাবে দ্বীপের সংখ্যা অনেক। এর মধ্যে উল্লেখযোগ্য 2টি দ্বীপ হলো ভারতের দক্ষিণ হচ্ছে শ্রীলঙ্কা এবং আফ্রিকার পশ্চিমে মাদাগাস্কার। এই মাদাগাস্কার হচ্ছে ভারত মহাসাগরের বৃহত্তম দ্বীপ, বুঝছো? এটা লিখে রাখো, ভারত মহাসাগরের বৃহত্তম দ্বীপের নাম মাদাগাস্কার। এটা আফ্রিকা মহাদেশের একটা দ্বীপ রাষ্ট্র। আফ্রিকা মহাদেশের একমাত্র দ্বীপ রাষ্ট্র হচ্ছে মাদাগাস্কার, যার রাজধানীর নাম হচ্ছে আন্তানারিভো। মানচিত্রে আফ্রিকা মহাদেশের ঠিক একটু ডান দিকে দেখবা, ডান দিক মানে পূর্ব দিক, দেখবা আফ্রিকার পশ্চিম বলতেছে, নো এটা পূর্ব দিক হবে, নট পশ্চিম, এটা পূর্ব দিক। আফ্রিকার পূর্ব দিকে দেখবা মাদাগাস্কার নামে একটা দ্বীপ আছে, এটা দেশ, ঠিক আছে। আচ্ছা, আর শ্রীলঙ্কাকে নিশ্চয় চিনো, ভারতের ঠিক একটু দক্ষিণ দিকে। আচ্ছা, তাছাড়া কিছু প্রবাল দ্বীপ আছে, তার মধ্যে দাক্ষিণাত্যের পশ্চিম দিকে অবস্থিত লাক্ষাদ্বীপ, মালদ্বীপ বিশেষভাবে উল্লেখযোগ্য। আচ্ছা, ভারত মহাসাগরের উপকূল কিছুটা ভগ্ন হওয়ার কারণে সংলগ্ন সাগর ও উপসাগরের সংখ্যা অনেক কম। এই মহাসাগরের উত্তরে আরব সাগর ও বঙ্গোপসাগর অবস্থিত। মহাসাগরের উত্তর পশ্চিমাংশে আরব উপদ্বীপ বেষ্টন করে আছে পারস্য উপসাগর ও লোহিত সাগর। ভারত মহাসাগরের পূর্বে পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জ এবং পশ্চিমে মাদাগাস্কার দ্বীপ বিশেষভাবে উল্লেখযোগ্য। এটা বলেছি কিছুক্ষণ আগে। এবার আমরা উত্তর বা আর্কটিক ওশেন, যেটাকে সুমেরু মহাসাগর বলা হয়, মানে উত্তর যে মেরু আছে এটাকে সুমেরু বলে, আর দক্ষিণ মেরুকে কুমেরু বলে, ঠিক আছে? এটা মনে রাখো, উত্তর মেরু মানে সুমেরু, দক্ষিণ মেরু মানে কুমেরু। আচ্ছা, উত্তর বা সুমেরু মহাসাগর পুরোটাই সুমেরু বৃত্তের মধ্যে সীমাবদ্ধ, সে কারণে এ মহাসাগরকে সুমেরু মহাসাগর বলে। এর আকৃতি প্রায় গোলাকার, এটি সম্পূর্ণভাবে স্থলভাগই বেষ্টিত, পানিরাশি অনেকটা স্থায়ীভাবে তুষার দ্বারা আচ্ছন্ন, যেহেতু এটা একদমই উত্তর দিকে, খুবই তাপমাত্রা কম। এ মহাসাগরের আয়তন প্রায় 1,50,00,000, এখানে লক্ষটা মিস গেছে, মানে প্রায় 1.5 লক্ষ বর্গ কিলোমিটার। এর সর্বোচ্চ গভীরতা প্রায় 5,440 মিটার, গড় গভীরতা হচ্ছে 824 মিটার, মানে কম, মানে এটা খুব বেশি গভীর না। আচ্ছা, সুমেরু মহাসাগরের উপকূল ভাগ বিশেষ ভগ্ন নয়, সাগর ও উপসাগরের সংখ্যা খুবই কম এখানে। আচ্ছা, দক্ষিণ বা কুমেরু মহাসাগর, কুমের না, এটা হচ্ছে কুমেরু হবে। কুমেরু মহাসাগর কুমেরু বৃত্তের মধ্যে অবস্থিত, এটি ক্ষুদ্রতম মহাসাগর। এগুলো পড়ে নিও, বুঝছো, একদম ডেসক্রিপটিভ পড়া। এবার আমরা দেখবো মানব জীবনে মহাসাগরের গুরুত্ব, সিগনিফিকেন্সটা আসলে কি কি বলতেছো ভাইয়া? এই মহাসাগরগুলো থেকে কি প্রশ্ন হয়? এগুলো থেকে কম হয়, জাস্ট একটু নাম মনে রাখো তাহলে হবে। বাট প্রথম যে 3টা, প্রশান্ত, আটলান্টিক আর হচ্ছে ভারত মহাসাগর, এই 3টা থেকে কোশ্চেন হয়, সৃজনশীল এই 3টার বাইরে হয় না। আর এই যে সুমেরু এবং কুমেরু, এগুলো থেকে এমসিকিউ আসে, যে উত্তর মহাসাগরের নাম কি? সুমেরু মহাসাগর। দক্ষিণ মহাসাগরের নাম কি? কুমেরু মহাসাগর। পৃথিবীর ক্ষুদ্রতম মহাসাগরের নাম কি? উত্তর মহাসাগর, ঠিক আছে? এভাবে একটু তোমাকে এমসিকিউতে কোশ্চেন আসে, বা তোমার সৃজনশীলে ক নম্বরে আসতে পারে, তো এর জন্য এইভাবে পড়বা। বাট সিকিউ আসবে ওই 3টা থেকে, ঠিক আছে? আচ্ছা, ওদের বৈশিষ্ট্য যা কিছু আছে ওইগুলা। তো সমুদ্রে প্রচুর পরিমাণে খনিজ সম্পদ থাকে। আন্তর্জাতিক যোগাযোগগুলো শুধুমাত্র পানিতেই হয়, মানে যে মানে মানুষের ট্রাভেল না, মানে যে আমদানি রপ্তানি যে বাণিজ্যগুলো আছে এগুলো পানি দিয়েই হয়, মানে সাগর মহাসাগর দিয়ে হয়ে থাকে। তাপমাত্রার উপর প্রভাব, মানে এখান থেকে জলবায়ুটা, এখান থেকে যে জলীয় বাষ্পটা আসে, এগুলো দিয়ে তার আশেপাশের অঞ্চলের দেশগুলোর জলবায়ু নির্ধারিত হয়, তাপমাত্রা নির্ধারিত হয়। খাবার লবণ, ম্যাগনেসিয়াম সামুদ্রিক পানি থেকেই নর্মালি এসে থাকে। খাদ্য সরবরাহ হয় যে সি ফুড বলি আমরা, মাছ টাছ যা কিছু আছে সেগুলা। জলীয় বাষ্পের উৎস হচ্ছে এগুলা, মানে এখান থেকে প্রচুর জলীয় বাষ্প বাতাসে চলে আসে। প্রচ্ছন্ন শক্তির আধার, প্রচ্ছন্ন শক্তি বলতে আমরা কি বুঝি? প্রচ্ছন্ন শক্তি হচ্ছে এই যে নিউক্লিয়ার এনার্জি যেগুলো আছে, এইগুলো সমুদ্রের নিচে প্রচুর পরিমাণে আছে। ইউরেনিয়াম বা অন্যান্য যে শক্তিগুলো আছে, এগুলোর অস্তিত্ব সাগর মহাসাগরের নিচে প্রচুর পরিমাণে আছে। দক্ষিণ চীন সাগরের কথা বললাম, দক্ষিণ চীন সাগরে তোমার এত পরিমাণে পেট্রোলিয়াম আছে, যেটা তোমার সৌদি আরব বা এইসব দেশগুলোতেও নাই, এত পরিমাণে আছে। বাট এগুলো এখন ইনট্যাক্ট, মানে কি এখনো ছুঁয়েও দেখে নাই, উত্তরন্ত দূরে থাক।
তো যখন তোমার এই মধ্যপ্রাচ্যের ইয়া শেষ হয়ে যাবে, মানে তেলের রিজার্ভ শেষ হয়ে যাবে, তখন চীন এগুলো উত্তোলন করবে, সারা বিশ্বকে লিড দিবে। এর জন্য তো জাপান দখল করতে চায়, রাশিয়া দখল করতে চায়, চীন দখল করতে চায় ওই মহাসাগরটাকে, সরি ওই সাগরটাকে, মানে ওইটা যা নিয়ন্ত্রণে নিতে পারবে। তারপর সিলিকন, ঠিক আছে, সিলিকন হচ্ছে তোমার সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল তৈরিতে, মানে যে মাইক্রোচিপ তৈরিতে সিলিকনই লাগে, অন্য কোনো কিছুতে হয় না। তো এই সিলিকন তো পৃথিবীতে খুবই কম আছে, খুবই কম, মানে এগুলোকে বলে রেয়ার মিনারেলস, ঠিক আছে, মানে এটা রেয়ার মিনারেলস, রেয়ার শব্দের অর্থ কি, RARE, রেয়ার। রেয়ার মানে যেটা খুবই স্বল্প, মানে কম, ঠিক আছে, এটাকে বলে রেয়ার। তো এই ধরনের মিনারেলসগুলো আছে হচ্ছে তোমার দক্ষিণ চীন সাগরে, তো যেই কারণে দক্ষিণ চীন সাগরে এটা পলিটিক্স সারা বিশ্বে আছে। আচ্ছা, তো এবার পৃথিবীর প্রধান হ্রদ সমূহ, হ্রদ তো খুবই কম পৃথিবীতে, এবং তার মধ্যে উল্লেখযোগ্য হ্রদ আরো কম। তার মধ্যে তোমরা এইখানে যে চারটা আছে, প্রথম চারটা, এই চারটা মনে রাখলেই হবে একটু ভালো করে। কাস্পিয়ান সাগর তোমার, এটা এশিয়াতে অবস্থিত, এবং লোনা পানি বা হচ্ছে একটু ওই যে স্যালাইন ওয়াটার, সল্টি ওয়াটারের যে লেকগুলো আছে তার মধ্যে এটা বৃহত্তম। সুপেরিয়র হ্রদ হচ্ছে তোমার স্বাদু পানি, ড্রিঙ্কেবল ওয়াটারের যে হ্রদগুলো আছে তার মধ্যে বৃহত্তম। ভিক্টোরিয়া হ্রদ, এটা আফ্রিকাতে অবস্থিত, এবং ভিক্টোরিয়া হ্রদ থেকে নীল নদের উৎপত্তি হয়েছে। তারপর বৈকাল হ্রদ, এটা এশিয়ার সবচেয়ে গভীর, মানে এটা রাশিয়ার এশিয়ান যে পার্টটুকু আছে তার মধ্যে এটা সবচেয়ে গভীর, ঠিক আছে। তার মানে এই যে কাস্পিয়ান, এটা হচ্ছে লোনা পানির মধ্যে বৃহত্তম, আর এটা হচ্ছে স্বাদু পানির মধ্যে বৃহত্তম। আর ভিক্টোরিয়া হচ্ছে আফ্রিকা, যেখান থেকে নীল নদের উৎপত্তি হয়েছে, এটা একটু মনে রাখবা। আর বৈকাল হচ্ছে গভীরতম হ্রদ, বুঝছো, এটা গভীরতম, মানে এর গভীরতা সবচেয়ে বেশি, এটা এশিয়াতে অবস্থিত, এগুলো মনে রাখো। আর বাকি যেগুলো আছে, গ্রেট বিয়ার হ্রদ, এটা উত্তর আমেরিকাতে, তারপর মিশিগান হ্রদ উত্তর আমেরিকা মানে ইউএসএতে, এগুলো তো এগুলো অল্প মনে রাখলে হবে। প্রথম যে চারটা বললাম এই চারটা একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বা। আচ্ছা, মহাসাগরের তলদেশে ভূমিরূপের কি অবস্থান? মহাসাগরের তলদেশে এমন না যে পুরোটাই সমতল, এখানেও পাহাড় পর্বত সবকিছু আছে, ঠিক আছে। মহাসাগরের উপরিভাগে পানিরাশিকে সমতল দেখে স্বাভাবিকভাবে মনে হতে পারে যে তলদেশে সমতল, আসলে কিন্তু ডেফিনেটলি এটা না। কিন্তু মহাসাগরের তলদেশে মোটেই সমতল নয়। স্থলভাগ যেমন বন্ধুর প্রকৃতির, তার কোথাও সমভূমি, কোথাও মালভূমি, কোথাও সুউচ্চ পর্বতশৃঙ্গ, আবার কোথাও গভীর খাত। সমুদ্র তলদেশের ভূপ্রকৃতিও তেমনি বন্ধুর, কোথাও কোথাও স্থলভাগের তুলনায় সমুদ্র তলদেশ অধিক বন্ধুর প্রকৃতি, সেখানে রয়েছে অসংখ্য পাহাড়, পর্বত, আগ্নেয়গিরি, মালভূমি, পর্বতচূড়া এবং সুগভীর খাত, ঠিক আছে। তার মানে পৃথিবীতে যেমন নিচেও তেমন সেম, বুঝছো। নিচে পর্বত আছে, ধরো যে কোথাও সমুদ্র হচ্ছে প্রায় 10 কিলোমিটার গভীর, তো সেইখানে যদি একটা 5 কিলো উঁচু পর্বত থাকে, সমস্যা কি, সেটা পানির নিচেই থাকবে। আচ্ছা, তারপর দেখো হচ্ছে ছোট ছোট দ্বীপ দেখি না আমরা, যে দ্বীপ এমন উঁচু হয়ে আছে, বিশাল পাহাড়ের মতো একটা দ্বীপ হয়ে আছে, তো ওই পাহাড়টা তো ভাসতেছে না পানির উপর, ঠিক আছে, মানে এমন না যে ওই পাহাড়টা পানির উপর ভেসে আছে। ওইখানে সমুদ্র যত গভীর, আমি ধরলাম যে এখানে সমুদ্র 8 কিলোমিটার গভীর, ওইটা ঠিক ওই 8 কিলোমিটার গভীর থেকে উঠতেছে, নিয়ে পানির উপরেও 1 কিলোমিটার উপরে উঠে গেছে, এমন হয়ে আছে। আচ্ছা, তারপর সমুদ্র তলদেশে বিভিন্ন স্থানে গভীরতার মধ্যে পার্থক্য রয়েছে। সমুদ্রের বিভিন্ন স্থানের গভীরতার তারতম্যের কারণে তলদেশের ভূমিরূপকে 4 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে মহিসোপান, মহিজাল, গভীর সমুদ্রের সমভূমি, আর একটা হচ্ছে গভীর সমুদ্রের খাত। এটা বোঝাই তোমাদেরকে, দেখো ধরো যে এটা হচ্ছে তোমার জাস্ট সমভূমি, সমভূমি, তারপর এটা ধীরে ধীরে নিচু হচ্ছে, ঠিক আছে। এই যে তোমার যতটুকু নিচু হয়ে সমুদ্রে গিয়ে মিশলো, এখান থেকে সমুদ্র শুরু হয়েছে, আমি ধরলাম এখান থেকে সমুদ্র শুরু হয়েছে, ঠিক আছে, এখান থেকে সমুদ্র, এতটুকুকে বলে মহিসোপান। মহিসোপান, মহি শব্দের অর্থ কি বলতো? মহি শব্দের অর্থ হচ্ছে পৃথিবী, মহি। আচ্ছা, সোপান শব্দের অর্থ সিঁড়ি, অর্থাৎ পৃথিবী যেখানে এমন সিঁড়ির মতো হয়ে সমুদ্রে গিয়ে মিশেছে, এটাকে বলা হয় মহিসোপান। তারপর হচ্ছে মহিঢাল। এবার এই যে এখানে সমুদ্র শুরু হয়েছে, তার মানে এমন না যেখানে পৃথিবী শেষ হয়ে গেছে, এটা পৃথিবী ভাবে নিচে নামতেছে, তো এই যেই ঢালটা সমুদ্রের নিচ দিয়ে এমন নিচে নামে, এটাকে বলে মহিঢাল, মানে পৃথিবীটা ঢালের মতো নিচের দিকে এবার ঢুকে যাচ্ছে। তারপর গভীর সমুদ্রের সমভূমি, এটা অনেক গভীরে যাওয়ার পর এটা সমান হয়ে যায়, এটাকে বলে গভীর সমুদ্রের সমভূমি। আরেকটা হচ্ছে গভীর সমুদ্রের খাত, বাট সমগ্র তোমার পৃথিবীর নিচের অংশ তো আর সমান না, এর মাঝে মাঝে যেমন খাতটা অনেক কিছু আছে, সেগুলোকে বলে গভীর সমুদ্রের খাত। কি বুঝতে পারছো এটা? এটা এটা বুঝতে পারলে তোমরা একটু কনফার্ম করে যে এটা বুঝতে পারছো কিনা, এটা বুঝতে পারছো? এটা আশা করি বুঝতে পারবে। আচ্ছা, এবার আসি পানি চক্র। পানি চক্রটা একটু জাস্ট সিম্পলি বোঝার চেষ্টা করো। পানি চক্র হচ্ছে যে পৃথিবীর জলরাশি আছে, এটা ঘুরে ঘুরে আবার স্বস্থানে ফিরে আসে, এটা হচ্ছে পানির চক্র, মানে পানি চক্রাকারে ঘুরে আসা। ধরো যে পানি আছে কোথায়, পানি আছে তোমার নদীতে, সূর্যের তাপে সেই নদীর পানি বাষ্পীভূত হলো, সেই বাষ্প উপরের দিকে উঠলো, বাতাসের মাধ্যমে সেটা একদিকে চলে গেল, গিয়ে সেটা মেঘ গঠন করলো, সেই মেঘ গঠন করে বৃষ্টি হলো, সেই বৃষ্টি পানি আবার নদীতে চলে আসলো, এটাই হচ্ছে পানি চক্র। ছোটবেলায় পড়েছি আমরা, ক্লাস 4-5 পড়েছি। আচ্ছা, তো দেখো বলছে পৃথিবীর পানির নির্দিষ্ট কিছু উৎস রয়েছে।
সমুদ্র পৃথিবীর শতকরা 97 ভাগ পানি ধারণ করেছে, যার পরিমাণ 1338 বিলিয়ন ঘনমিটার। তাছাড়াও খাল, বিল, নদীনালা, হাওর, হ্রদ, সাগর, মহাসাগর ইত্যাদি জলাশয়ে পানি থাকে। আবার মরুভূমিতেও পানি নেই। বায়ুমণ্ডলে জলীয় বাষ্প, পানিবিন্দু, শিলাকণা রূপে পানি রয়েছে, ভূগর্ভেও পানি রয়েছে। মেরু ও পার্বত্য অঞ্চলে কঠিন বরফ রূপে পানি থাকে। এই পানি সবসময় চক্রাকারে আবর্তিত হচ্ছে। পানি সাগর হতে বায়ুমণ্ডলে, বায়ুমণ্ডল হতে স্থলভাগে এবং স্থলভাগ হতে পুনরায় সাগরে যায়। এটাই হচ্ছে তোমার পানি চক্র। খুবই সহজ। তো পানি চক্রের যে প্রক্রিয়াগুলো, প্রথমে বাষ্পীভূত হয়, এই যে সাগর বা মহাসাগরের পানি, সেই বাষ্পগুলো ঘনীভূত হয়ে মেঘ গঠন করে, বৃষ্টিপাত হিসেবে ফিরে আসে। এবার প্রচ্ছেদন হয়। প্রচ্ছেদন মানে এই যে গাছের যে পাতাগুলো আছে, পাতার মাধ্যমেও কিছু পানি বাতাসে মিশে যায়। ঠিক আছে, কি বলতেছো স্যার? আমি টিক চিহ্ন পারি না, কিভাবে পড়লে পারবো? মানে এমসিকিউতে তুমি একটু দুর্বল বলতেছো। এমসিকিউ এর জন্য তোমার যদি কোনো গাইড বই থাকে, গাইড বই থেকে প্রচুর এমসিকিউ প্র্যাকটিস করবা, প্রচুর, যত সম্ভব। বিভিন্ন বোর্ড কোশ্চেন আছে গাইডে। এখন তোমার যদি গাইড কেন থাকে, গাইড থেকে পড়বা। আর যদি মনে করো যে আমি গাইড তো কিনি নাই, তাহলে কি করব? তাহলে দেখবা তোমার বইয়ের পিছনেই কোশ্চেন দেওয়া আছে এমসিকিউ। তোমার তো একটা বই আছে ডেফিনেটলি, বইয়ের পিছনে দেখবা বিগত বছরের বোর্ড কোশ্চেন, তারপর বিভিন্ন ভালো ভালো স্কুলের টেস্ট পরীক্ষার কোশ্চেন আছে, ওইগুলো পড়বা। আর যদি মনে হয় যে আমি কিছু বইটা কিনতে পারবো এখন, তাহলে তুমি সাপ্লিমেন্ট বা টেস্ট পেপার কিনো, এটা ভালো হবে। টেস্ট পেপারে দেখবা হিউজ এমসিকিউ সিকিউ কোশ্চেন দেওয়া আছে, এগুলো একটু প্র্যাকটিস করবা, তাহলে দেখবা তোমার একটা এমসিকিউ উত্তর করার অভ্যাস হয়ে যাবে। আচ্ছা, তারপর হচ্ছে পরিচলন। পরিচলন হচ্ছে উদ্ভিদ যে মাটি থেকে পানি গ্রহণ করে, এই শিকড় থেকে যে পানিটা গাছের একদম প্রত্যেকটা কণায় কণায় পৌঁছে যায়, সেটা হচ্ছে পরিচলন। অনুপ্রবেশ হচ্ছে পানি যখন এই যে বৃষ্টি হয় না, মাটিতে যখন পড়ে, মাটির কণাগুলোর মধ্যে পানি প্রবেশ করে, সেটা হচ্ছে অনুপ্রবেশ। এটা মাটি একদম গভীরে নিয়ে চলে যায়, মানে একদম ওই যে ভূগর্ভে নিয়ে চলে যায়, এটা হচ্ছে আত্মভূতকরণ। মাটিতে পানিগুলো সঞ্চয় হয়ে থাকে, এটা হচ্ছে সঞ্চয় না, সঞ্চয়। আরেকটা হচ্ছে অর্ধক্ষেপণ। এগুলো যখন ভূগর্ভে জমা হয়েছে, সেটা কেবল অর্ধক্ষেপণ। এবং রোধন, এই যে গাছপালা, বিল্ডিং, এগুলো যা আছে, এরা বৃষ্টির প্রত্যেকটা কণাকে মাটিতে পড়তে দেয় না, এরাও কিছু বাধাপ্রাপ্ত করে দেয়, এটাকে বলে রোধন। ঠিক আছে, তো এগুলাই ছিল ক্লাস। আর খুব বেশি লং করতেছি না, তোমরা পড়তে বসবা, সামনে পরীক্ষা, নিজের পড়াটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো ধন্যবাদ তোমাদেরকে সম্পূর্ণ ক্লাসে থাকার জন্য। আপনি এমসিকিউ করাবেন না, এমসিকিউ সলভ, সিকিউ সলভ ক্লাস হবে, বুঝছো? এগুলোর উপর একটা ক্লাস হবে, সেখানে তোমরা থাকবে, অবশ্যই সেখানে করানো হবে। আশা করি সবগুলো ক্লাস করতে থাকো, সব কিছুই পাবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।